বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা সুন্দর করে শেষ করব। এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো অধ্যায় তো শেষ করবই, বেসিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটা করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে, কিভাবে সৃজনশীলের ক নম্বর প্রশ্ন আসবে, খ নম্বর, ঘ থেকে কেমন প্রশ্ন আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কেমন আসতে পারে। এমনকি এখান থেকে আমরা দেখবো যে কোন প্রশ্নগুলো এমসিকিউ তেও দিতে পারে। ঠিক আছে, আমরা এই ক্লাসটার মাধ্যমে পুরো অধ্যায়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো দেখো, এই অধ্যায়ের মেইন টপিকটা হচ্ছে এরকম যে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ, তারপরে উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা, তারপর দেখো স্নায়ুপেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন প্রকার কোষের ভূমিকা। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত ভাবে। তো আলোচনা করলে তো এটা জানতেই পারবা। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাই। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবকোষ কি। জীবকোষ দেখো, পরীক্ষায় ক নাম্বার আসতে পারে। জীবকোষ বা জীব অথবা শুধুমাত্র কোষ কাকে বলে, এরকম আসতে পারে। দেখো, জীবকোষ বা হচ্ছে শুধু কোষ যদি এরকম বলে, তো এটা কাকে বলে, এটা ক নাম্বার আসতে পারে। বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তা বা এমন জিনিসটাকে বলা হয়েছে কি, কোষ। তো দেখো, এখানে কতগুলো শব্দ তোমরা হয়তো বা জানো না। যেমন বৈষম্যভেদ্য ঝিল্লি কাকে বলা হয়, বৈষম্যভেদ্য ঝিল্লি, তাই না? তো বৈষম্যভেদ্য ঝিল্লি মানে যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক মানে পানি, মনে করো পানি এবং চিনি দিয়ে আমরা দ্রবণ তৈরি করলাম, তাহলে পানিটা হচ্ছে দ্রাবক। তো যদি কোনো আমরা যে ছাঁকনির মাধ্যমে ছাঁকি, তাই না, ছেঁকে ফেলি, ডিভাইডেড করি দ্রাবক এবং দ্রবগুলোকে, যদি তো যে সমস্ত পর্দার মধ্যে দিয়ে শুধু ওই দ্রবণের দ্রাবকটাই যাইতে পারে, কিন্তু দ্রবটা ওই যে মনে করো চিনি যাইতে পারে না, এই সমস্ত যে পর্দা, এটাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। তো এই বৈষম্যভেদ্য পর্দার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। বুঝছো? দেখো, এটা আমাদের জন্য এই বক্সের ভিতর যেটা আছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা প্রশ্ন আসবে না। প্রশ্নে আসবে কোনটা? প্রশ্নে আসবে হচ্ছে জীবকোষ বা কোষ কাকে বলা হয়। যদি এটা আসে তাহলে জাস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি করে দিবা, লিখে দিবা। কিন্তু তোমাকে ব্যাখ্যা করার জন্য বৈষম্যভেদ্য ঝিল্লি যে অথবা বৈষম্যভেদ্য পর্দা জিনিসটা কি, এটা বোঝার জন্য আমি এটা বললাম আর কি। তারপর দেখো, এই যে কোষটা এমসিকিউ তে আসতে পারে যে কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি, এটাকে ইংরেজি বলা হয় সেল। সেল শব্দটা দুইটা শব্দ থেকে এসেছে, তাই না? যে একটা শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে আগত এবং এর অর্থ হচ্ছে কুঠুরি। ঠিক আছে, এই নাম সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। আচ্ছা, তো এখন দেখো কোষের প্রকারভেদ। তো কোষের প্রকারভেদ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। পরীক্ষায় তোমাকে এটা বলবে যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য লেখো, অথবা তোমাকে বলতে পারে যে প্রোকারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্সটা কি। তো এটা যদি বলে তাহলে তুমি কি করবা? যেমন দেখো, আদিকোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মানে তাদের নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকা দরকার সবগুলো ঠিকঠাক থাকে না। আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, আর এখানে পর্দা দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, আর নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুসংগঠিত থাকে। শুধু রাইবোজোম থাকে, সকল অঙ্গাণু উপস্থিত থাকে এখানে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, তারপর অন্যান্য উপাদানও থাকে। যেমন উদাহরণ হচ্ছে মনেরা রাজ্যের সকল জীবের যে কোষ, সেটা হচ্ছে আদিকোষ। ঠিক আছে, মনেরা রাজ্য মনে আছে, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম রাজ্য 1, রাজ্য 2, 3, 4, 5। 1 নম্বর রাজ্য ছিল মনেরা রাজ্য। তো এই মনেরা রাজ্যের ভিতরে যেমন দেখো ব্যাকটেরিয়া আছে, তো ব্যাকটেরিয়ার যে কোষ ওটা হচ্ছে কি আদিকোষী, বা হচ্ছে যেটাকে আমরা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোকারিওটিক সেল বলতে পারি। আর 2 থেকে শুরু করে 5 পর্যন্ত মানে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই যে রাজ্যের জীবগুলো, ওই সমস্ত রাজ্যের সকল জীবের যে কোষ, এই কোষগুলো কিন্তু প্রকৃত কোষ, কারণ ওই সমস্ত জীবের কোষটা সুগঠিত রয়েছে। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা যদি আসে 2 নম্বর আসতে পারে, অথবা
2 নাম্বার যে বলতে এখানে সৃজনশীলের খ এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এটা এখানে দেখো চিত্রের মাধ্যমে আমরা প্রকৃত কোষ এবং আদি কোষের যে একটা চিত্র এখানে তুলে ধরেছি, ঠিক আছে। কোনগুলা মানে প্রকৃত কোষে কি কি থাকে আর আদি কোষে কি কি থাকে, ঠিক আছে। যেমন দেখো প্রকৃত কোষের ভিতরে আবরণী আবদ্ধ এই যে কেন্দ্রিকা মানে নিউক্লিয়াসের আবরণ থাকে, নিউক্লিওলাসটা ভিতরে আছে, দেখো কিন্তু এখানে ওইগুলো কিছু নাই, মানে এই যে আদি কোষের ভিতরে। আচ্ছা, এরপরে হচ্ছে কোষকে অন্য আরেক ভাবে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কোষের প্রকারভেদ কাজের উপর ভিত্তি করে। পরীক্ষা এটাও আসতে পারে যে কাজের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা আছে, 2 ভাগে। এটা আছে দেহকোষ এবং আরেকটা আছে জনন কোষ, ঠিক আছে। দেখো দেহকোষ কোনটা? দেহকোষ আমাদের একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের বাইরের ভেতরে অনেক যে কোষগুলা রয়েছে, তাই না, এই কোষগুলা বহুকোষী জীবের দেহ গঠন করে। তো এটা আছে দেহকোষ। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আমরা তৃতীয় অধ্যায়ে মাইটোসিস কোষ বিভাজন কি সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সেই কোষ বিভাজন পদ্ধতি যেখান থেকে কি হয়, একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। আর কি করে, দেহের বৃদ্ধি ঘটে, মানে এই যে দেহকোষের কারণে দেহের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের কি গঠনে অংশগ্রহণ করে। অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়, আর অনেকগুলো টিস্যু মিলে একটা তন্ত্র, আবার অনেকগুলো তন্ত্র মিলে কি হয়, তৈরি হচ্ছে মানে তোমার সিস্টেমের কি গঠিত হয়। আর জনন কোষ যেটা, জনন কোষ হচ্ছে যৌন জনন প্রজনন বা হচ্ছে জনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়, ঠিক আছে। যে মানে যারা হচ্ছে এই যে মনে করো শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে বংশ বিস্তার করে, তাদের হচ্ছে এরকম জনন কোষ থাকে। যেমন আমাদের শরীরে শুক্রাণু ডিম্বাণু আছে, যারা মহিলা তাদের ডিম্বাণু তৈরি হয়, আবার আমাদের শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু ডিম্বাণু এটাই হচ্ছে জনন কোষ। এই যে শুক্রাণু ডিম্বাণু এটা মিওসিস পদ্ধতিতে বংশ বিভাজন ঘটায় আর কি, বিভাজিত হয়। একটা কোষ থেকে অন্য যে কোষগুলো তৈরি হয়, মানে অপত্য কোষ তৈরি হয়, ওই অপত্য কোষগুলো যে সিস্টেমে তৈরি হয় সেটা হচ্ছে মিওসিস সিস্টেমে তৈরি হয়, ঠিক আছে। অপত্য জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যতগুলো থাকে অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে জাইগোট তৈরি হয়। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে কি হয়, জীবদেহ গঠন করে। দেখো এখানে আমরা পাশে এই যে বলের মতো যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিম্বাণু। এটা কি বলতো, এটা হচ্ছে ডিম্বাণু। আর এই যে শুক্রাণু যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো শুক্রাণু। যখন মিলন হয়, ঠিক আছে, মিটিং হওয়ার পরে এই যে এই শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে চলে যায়, তাই না। তো ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু যখন যায় তখন সেটা নিষিক্ত হয়ে যায় এবং সেটা থেকেই পরে জাইগোটটা তৈরি হয়। এই যে জাইগোটটা তৈরি হওয়ার পরে আর কিন্তু এর কিন্তু আর মিওসিস ঘটে না। এরপরে সে ওই যে সেটা দেহ গঠিত হয়ে যায়, এরপরে দেহকোষ হয়ে যায় সেটা, ঠিক আছে। তো ওই যে শুক্রাণু এবং ডিম্বাণু এটাই হচ্ছে জনন কোষ। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা দেখবো, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। মানে কোন 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 অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে আছে, দেখো উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু, মানে কতগুলো অঙ্গাণু আছে যেগুলো 2টা কোষেই থাকে, মানে উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে। আবার কতগুলো অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, ঠিক আছে না। দেখো এখানে আমরা সেই কোষগুলো বিস্তারিত ভাবে একটু পরে আলোচনা করব, সেই কোষের অঙ্গাণুগুলো নিয়ে, ঠিক আছে। এই দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। তো এই চিত্রটা তোমরা চাইলে অঙ্কন করতে পারো, কখনো কখনো আসতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখান থেকে সিকিউ আসে, মানে সৃজনশীল প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে কোষ প্রাচীর। কোষ প্রাচীর জিনিসটা কি, তোমাদেরকে আমি সংজ্ঞা বলার আগে অন্য একটা কথার মাধ্যমে বুঝাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো আমরা সবাই তো ডিম দেখেছি, তাই না, ডিম আমরা খাই সিদ্ধ করে, ভাজি করে, ওই যে হাঁস মুরগির ডিম, ওই ডিমের উপরে, একদম ডিমের উপরে যে শক্ত যে খোসাটা থাকে ওটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে না, ওটা হচ্ছে কি কোষ প্রাচীর। তো দেখো জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য কোষের চারপাশে যে সছিদ্র পুরু ও শক্ত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। জনন কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদের হোক বা প্রাণীর হোক। আর প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকেই না, ঠিক আছে। তো কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম তিনি এই কোষ প্রাচীর আবিষ্কার করেন। তাহলে এমসিকিউতে আসতে পারে যে কোষ প্রাচীর আবিষ্কার করেন কে, তিনি হচ্ছেন রবার্ট হুক। কত সালে, 1665 সালে। তাহলে দেখো আরো একটা এমসিকিউর কথা বললাম। আর এই যে কোষ প্রাচীর কি, এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন আসতে পারে, যেটার মার্ক থাকবে 1। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই চিত্রটা।
এই চিত্রটা তোমরা অঙ্কন করবা সুন্দর করে। দেখো পুরা জীববিজ্ঞানের ভিতরে হাইয়েস্ট তোমার 10-15টা চিত্র প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা রয়েছে। তার ভিতরে এই যে কোষ প্রাচীর, এটা একটা, এটা কিন্তু পরীক্ষায় আসে। তুমি সৃজনশীল প্রশ্ন কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এটা কিন্তু আসে। কি আসে? আসে হচ্ছে এই কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করতে বলে। তো কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করতে বললে তোমরা শুধুমাত্র চিত্রটা দিবা আর এই ভৌত গঠনটা দিবা, রাসায়নিক গঠনটা দিবা না, ঠিক আছে? পরীক্ষায় রাসায়নিক গঠনটা আসে না, আসে হচ্ছে ভৌত গঠনটা, ঠিক আছে? ভৌত গঠন মানে বাইরে থেকে দেখতে কেমন, দেখছো যেরকমটা দেখতে পাচ্ছি। যেমন দেখো এই যে ভৌত গঠনের ভিতরে রয়েছে এরকম, দেখো মধ্য পর্দা রয়েছে, প্রাইমারি প্রাচীর রয়েছে, তারপরে দেখো সেকেন্ডারি প্রাচীর রয়েছে। এইগুলো হচ্ছে ভৌত গঠনের ভিতর রয়েছে, বুঝছো? ভৌত গঠনের ভিতরে এগুলো থাকে, যেমন মধ্য পর্দা, তারপর হচ্ছে প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, বুঝছো না? যেমন দেখো মধ্য পর্দা, এই যে আমরা তো দেখতেই পাচ্ছি যে চিত্রে, এই যে পর্দাটা, এই যে এখানে এই ফাঁকা জায়গায়, এটার নাম কি? মধ্য পর্দা। এই মধ্য পর্দা কি করে? কোষ প্রাচীরে যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী স্থানে সাধারণ পর্দা হিসেবে থাকে, তাকে মধ্য পর্দা বলে। খুবই সুন্দর কথা। প্রাইমারি প্রাচীর কোনটা? দেখো এই যে এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এই যে এই প্রাচীরটা, এই যে মাঝখানে সাদা অংশের পর যেটা, ঠিক আছে? এটা কি প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীর মধ্য পর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান, তাই না? গ্লাইকোর প্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে, সেটি হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর, ঠিক আছে? এরকম সেকেন্ডারি প্রাচীর কাকে বলা হয়? প্রাইমারি প্রাচীরের উপরে সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি করে তাকে সেকেন্ডারি প্রাচীর বলা হয়। দেখো এই যে তোমার প্রাইমারি প্রাচীর যেটা আছে, এর উপরে দেখছো এই যে উপরে কি জমা হয়? এই দেখো তোমার জমা হয়েছে সেলুলোজ। সেলুলোজ জমা হয়ে যে প্রাচীরটা গঠন করে, এটাকে কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর বলা হয়, যে গৌণ প্রাচীর, ঠিক আছে? এই যে ভিতরে এর আবার 3টা স্তর থাকে, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। তো পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্টেন্ট। কি করবা? এই চিত্রটা অঙ্কন করবা, এই সুন্দর করে প্র্যাকটিস করবা এবং এখান থেকে ভৌত যে গঠনটা এটা ভালো করে পড়বা। আর পাশাপাশি রাসায়নিক গঠন এটা পরীক্ষা আসবে না, তবে তোমরা চাইলে জেনে নিতে পারো এই রাসায়নিক গঠন মানে এর মধ্যে কোন কোন রাসায়নিক উপাদান আছে। যেমন হেমিসেলুলোজ আছে, পেকটিন আছে, কিউটিন আছে, সুবেরিন, লিগনিন, মোম জাতীয় পদার্থ এর ভিতর থাকে। এটা এমসিকিউতে আসতে পারে, বুঝছো? এরকম এখন পরীক্ষায় এটা আসতে পারে যে কোষ প্রাচীরের কাজ কি, কিভাবে আসবে বলো তো? এরকমের চিত্রটা দিয়ে দেবে। সিকিউতে আসলে এরকম চিত্রটা দিয়ে দেবে, চিত্র দিয়ে বলবে যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটার কাজ ব্যাখ্যা করো। তাহলে কাজ ব্যাখ্যা করতে বললে এই কাজগুলো লিখে দিবা। যেমন কোষ প্রাচীরের কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, হ্যাঁ, দৃঢ়তা প্রদান করে, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে, প্রতিকূল পরিবেশে একটা সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। তো কোষের বিভাজন এবং বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পাশাপাশি অবস্থিত কোষের পিঠগুলো কি করে? পানি এবং খনিজ লবণ যাতায়াতে সাহায্য করে, বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এখন কোষ প্রাচীরের পরে আমাদের শরীরে কিন্তু কোষ প্রাচীর থাকে না, বুঝছো? তো আমাদের শরীরে যেটা থাকে কোষ প্রাচীর, দেখো ডিম না, ডিমে আমরা যদি সিদ্ধ করি, ডিমে বাইরে একটা খোসা আছে, ওটা হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু কোষ প্রাচীরের ঠিক নিচে পাতলা আর একটা পর্দা থাকে, একদম পাতলা। ওই পাতলা পর্দাটাকে কোষ ঝিল্লি বলা হয়, যেমন যেটা প্রাণী কোষে রয়েছে সেটা। তো একটা ডিমের বাইরে যে খোসা বাদ দিলে এই যে কোষ ঝিল্লি থেকে শুরু করে এই যে ভিতরে দেখো কুসুম আছে, এরকম প্রত্যেকটা কোষেরও এরকম আছে। এই সমস্ত বিষয় পুরাটা মিলে যেটা বলা হয়েছে প্রোটোপ্লাজম, মানে বাইরের যে খোসা, ওই খোসা, ওই যে বাইরের যে খোসাটা, ওইটা বাদ দিলে ডিমের মনে করো যে কোষ ঝিল্লি থেকে শুরু করে একদম নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব, ওটাকে প্রোটোপ্লাজম বলা হয়। কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। আবার বলি কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। তাহলে কোষের দেখো প্রোটোপ্লাজম কোনটা বলা হয়? ওই যে একটা ডিমের বাইরে যে খোসা বাদ দিলে নিচেই যে পাতলা পর্দা, ওই পাতলা পর্দা থেকে শুরু করে, যেমন দেখো ডিমের সাদা অংশ, কুসুম, সবগুলো মিলে একসাথে প্রোটোপ্লাজম বলা হয়। তো দেখো কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ মানে কি? দেখো অর্ধস্বচ্ছ মানে পুরোপুরি স্বচ্ছ না, স্বচ্ছ মানে কাচের মতো একদম পরিষ্কার না। হ্যাঁ, যেমন দেখো যে আমরা ডিমের ভিতর যে অংশগুলো থাকে, ওগুলো কি স্বচ্ছ থাকে? একদম স্বচ্ছ থাকে না, অর্ধস্বচ্ছ থাকে, থকথকে জেলির মতো। যে আমরা মাথায় জেলি নিই, তাই না? বা এরকম ওই যে জেলির মতো ওরকম থাকে মতো যেটা থাকে, যে বস্তুটা, তাকে প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজমের 3টা অংশ থাকে, একটা আছে কোষঝিল্লি বা প্লাজমা লেমা, ঠিক আছে? কোষঝিল্লি বা প্লাজমা লেমা কোনটা? কোষের যে শক্ত খোসার ভিতরে যে পাতলা পর্দা থাকে, ওটাকে কোষঝিল্লি বলা হয়। আর এই যে সাদা অংশটা, মানে ডিম সিদ্ধ করলে সাদা যে অংশটা হয়, ওই সাদা অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম।
আর ভিতরে যে কুসুমটা থাকে ওটাকে নিউক্লিয়াস বলা হয়। ভিতরের যে কুসুমটা ওটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। এই যে আমরা যে একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো এই যে বাইরে এটা হচ্ছে সেল মেমব্রেন বলা হয়, আর এই যে ভিতরে যে কুসুম বাদে যে অংশটা সাদা ওটাকে বলা হয় কি? সাইটোপ্লাজম বলা হয়। আর ভিতরে যে কুসুমটা ওটাকে বলা হয় কি? নিউক্লিয়াস বলা হয়। তো এই যে এখানে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তিনটা মিলে হচ্ছে প্রোটোপ্লাজম হয়। এই তিনটা মিলে প্রোটোপ্লাজম হয়। এখন পরীক্ষা আসতে পারে, কোন নম্বর আসতে পারে? সৃজনশীলের খতে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 2 মার্ক থাকবে। থাকবে হচ্ছে এরকম যে প্রোটোপ্লাজমকে জীবদেহের ভৌত ভিত্তি বলা হয় কেন? ওকে, এরকম আসতে পারে। তো একটি কোষের সমুদয় জীবিত অংশই হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটলে কোষটাই মারা যায়। এছাড়াও কোষের সকল জৈবনিক যে কার্যাবলী এই প্রোটোপ্লাজমের ভেতরে হয়ে থাকে, যার কারণে একে জীবের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। এটা আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট আছে। এখন এই প্রোটোপ্লাজমের কাজ বা গুরুত্বটা কি? প্রোটোপ্লাজম হলো জীবের ভৌত ভিত্তি, কোষের মূল উপাদান, যা কোষের সকল অঙ্গাণু ধারণ করে, কোষের জন্য পানি ধারণ করে, বংশ বিস্তার ঘটায়, দৈহিক বৃদ্ধি ঘটায়, কোষে আয়নিক ভারসাম্য রক্ষা করে। এই যে হচ্ছে প্রোটোপ্লাজমের কাজ। এখন কোষ ঝিল্লি কি? ওই যে বললাম একটা ডিমের বাইরে যে শক্ত খোসা থাকে, ঠিক খোসার নিচে পাতলা একটা পর্দা থাকে, ওই পর্দাটাকে কোষ ঝিল্লি বলা হয়, তাই না? অথবা প্লাজমা লেমা বলা হয়। পরীক্ষায় প্লাজমা লেমা আসতে পারে। এখন এটা ক নম্বর আসতে পারে? কোথায়? ক নম্বর, মানে 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রোটোপ্লাজমের বাইরের 2 স্তরে যে স্থিতিস্থাপক পর্দা, স্থিতিস্থাপক পর্দা মানে কি? যে পর্দাটাকে টেনে লম্বা করা যায়, আবার ছেড়ে দিলে আগের মতো চলে আসে, যেমন রাবার, তাই না? এই যে আবার মেয়েরা যে অনেক সময় এই ধরনের রাবার দিয়ে চুল বেঁধে রাখে এরকম, তাই না? ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে, আবার আবার বলে যায়, মানে এরকম হয়। মানে এটাকেই বলা হয় ইলাস্টিক পর্দা, ইলাস্টিসিটি বলা হয়, যে এটার কারণে এটা আগের অবস্থায় চলে আসতে পারে। বল প্রয়োগ করলে বিকৃতি হয়ে যায়, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। ওই যে কোষ ঝিল্লিটা দেখো, ওই যে তুমি হাত দিয়ে দেখবা ওই যে ডিমের বাইরে যে খোসার ভিতরে একটা পাতলা পর্দা থাকে, ওটা দেখবা হালকা যদি টান দাও, হাত দিয়ে দিলেই বুঝতে পারবে ওটা কিন্তু একটা স্থিতিস্থাপক পর্দা, মানে টানলে লম্বা হবে, আবার ছেড়ে দিলে আগের অবস্থা চলে যাবে, তবে বেশি টানা যায় না আর কি। তো এখানে তাকে বলা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। তো এখানে কোষ ঝিল্লির ভাঁজ অংশকে মাইক্রোভিলাই বলা হয়। তাহলে পরীক্ষায় এটা এমসিকিউতে আসবে। দেখো যে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই, অথবা ক নম্বর প্রশ্নে আসতে পারে। দেখছো, আমি বলছি না তোমাদের, প্রথমেই বলছিলাম কোনগুলা সিকিউতে আসতে পারে, কোনগুলো হচ্ছে কতে, খতে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এমসিকিউতে কোনগুলো আসতে পারে সেগুলো বললাম। তো এই যে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রধানত এরা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এমসিকিউতে এটা আসতে পারে, কি দিয়ে তৈরি? প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এখানে দেখো এই যে লিপিড কাকে বলা? এই যে দুটো শব্দ ব্যবহার করলাম, লিপিড এবং প্রোটিন। লিপিড জিনিসটা কি? লিপিড হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন নিয়ে গঠিত। ঠিক আছে, আর প্রাণী এবং উদ্ভিদ কোষের নাইট্রোজেন সম্বলিত রাসায়নিক পদার্থকে প্রোটিন নামে অভিহিত করা হয়। এটা দেখো, এখন আমরা দেখো কোষ ঝিল্লি, এখানে দেখো প্রাণী কোষ এটা, আর এটা হচ্ছে কোষ ঝিল্লি প্রাণী কোষের। ঠিক আছে, বাইরের যে আবরণটা কোষ ঝিল্লির একটা, এই যে ছবি দেখতে পাচ্ছি এখানে। তো এটা লেস ইম্পর্টেন্ট, মোটামুটি পরীক্ষার জন্য তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, সিকিউর জন্য। তবে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কোষ ঝিল্লির কাজ হচ্ছে কোষের জীবিত পদার্থকে বাইরে থেকে, পরিবেশ থেকে রক্ষা করে, কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, কোষের জন্য অভিস্রবণ পর্দা হিসেবে কাজ করে। কোষে কোনো বস্তুর বহির্গমন এবং অন্তর্গমন নিয়ন্ত্রণ করে, ব্যাপন এবং অভিস্রবণ পদ্ধতিতে সাহায্য করে। দেখো ব্যাপন জিনিসটা কি? ব্যাপন হচ্ছে অধিকতর ঘন স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে দ্রাবক অণুগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বা নিজে নিজে ব্যাপিত হওয়ার যে পদ্ধতি, এটাকে ব্যাপন পদ্ধতি বলা হয়। আর ব্যাপনের বিপরীতটা হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, তো বিভিন্ন কোষ অঙ্গাণু এবং নিউক্লিয় পর্দা উৎপাদনে সাহায্য করে এই কোষ ঝিল্লি। আশা করি জিনিসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ঠিক আছে না? যতটুকু পড়ালাম, ইনশাআল্লাহ এই পুরো ক্লাসটা তো থেকে তো প্রতি বছর একটা প্রশ্ন আসে। এই অধ্যায়টা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইন্টারও কিন্তু আছে। ঠিক আছে, ইন্টারও সেম এইগুলো আসে। তো আমরা এখন যদি পড়ে থাকি তাহলে পরবর্তীতে জানতে পারবো। আর এই অধ্যায়টা না পড়লে আমরা অন্যান্য যে অধ্যায়গুলোর সাথে এই অধ্যায়ের অনেক সম্পর্ক রয়েছে, তাই না? প্রায় প্রত্যেকটা অধ্যায়ের যে কথাবার্তা রয়েছে তার সবগুলো শব্দ কিন্তু এর ভিতরে আছে, এই যে দ্বিতীয় অধ্যায়ের ভিতরে, বুঝছো? তো দ্বিতীয় অধ্যায় মূলত সবার প্রথমে পড়া উচিত, তারপরে প্রথম থেকে শুরু করে অন্যান্য অধ্যায় পড়া উচিত, তাহলে ভালো বোঝা যায়। এরপর দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, সাইটোপ্লাজম কাকে বলা হয়? বললাম না একটু আগে যে মনে করি ডিমের ভিতরে আমরা সিদ্ধ করলে যে সাদা অংশটা দেখতে পাই কুসুম বাদে, ওটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে পুরাটা মিলে, মানে একদম খোসা থেকে শুরু করে, খোসার নিচ থেকে শুরু করে
ওই যে পাতলা পর্দা থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত পুরোটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। আর ওই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসটাকে যদি সরিয়ে দিই তাহলে জেলের মতো যে বস্তুটি দেখা যায় সেটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো যখন ডিমটা আমরা ভাঙি, যখন মনে করি সেদ্ধ করা ডিম না, যখন ভাঙি তখন সেটা কেমন থাকে? অর্ধ স্বচ্ছ থাকে, তারপর অর্ধ তরল থাকে, মানে পুরাপুরি তরলও না, হালকা মনে করে শক্ত থাকে এরকম। তো সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, তাই না? কি কি থাকতে পারে? অনেক কিছু থাকতে পারে, এটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম 1862 সালে রুডলফ ভন সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছিল। এখন দেখো এই যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কি? সাইটোপ্লাজম হচ্ছে অর্ধতরল। অর্ধতরল মানে কি? তরল আবার কঠিনের মাঝামাঝি এরকম একটা অবস্থা। দানাদার থাকে, অর্ধস্বচ্ছ, জৈব এবং অজৈব পদার্থ, পানি, বিভিন্ন এনজাইম, অ্যাসিড নিয়ে গঠিত। সাইটোপ্লাজমিক মাতৃকায় অপেক্ষাকৃত ঘন থাকে, সাইটোপ্লাজমিক মাতৃকার। তারপরে কম দানাদার বহিস্থ যে অঞ্চলটা এটাকে এন্ডোপ্লাজম বলা হয়। কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলা হয়। একটা আছে একটোপ্লাজম আর একটা আছে এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের হালকা স্তরকে টনোপ্লাজম বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কথা এটা। দেখো ক নম্বর আসতে পারে? এন্ডোপ্লাজম কি, তারপর একটোপ্লাজম কি, এন্ডোপ্লাজম কি এবং টনোপ্লাজম কি, এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষা আসতে পারে, বুঝছো? ক নম্বর আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে। বললাম কিন্তু এগুলো কিন্তু মনে রাখো, আসবে ইনশাল্লাহ। সাইটোপ্লাজমের কাজ তোমরা কি করবে দেখছো? বই কিন্তু এত সুন্দর করে কখনোই লেখা পাবা না। কোনটা কিভাবে আসবে এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা সুন্দর করে এগুলো নোট করবা, বুঝছো? কোনটা বুঝতে না পারলে অবশ্যই বলবা। দেখো কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু এবং নির্জীব পদার্থগুলোকে ধারণ করা সাইটোপ্লাজমের প্রধান কাজ। বিপাকীয় কার্যাদি পরিচালনা করা, মানে রান্না বান্না করা। রেচন প্রক্রিয়ায় বজ্র, দেখো আমাদের শরীরে রেচন প্রক্রিয়ার মাধ্যমে কি বজ্র তৈরি হয় না? রেচন মানে কি? যে প্রক্রিয়ায় প্রস্রাব তৈরি হয়, মূত্র তৈরি হয়, মানে আমাদের শরীর থেকে মূত্র তৈরি হয় না, মূত্র বা মুত, অনেকে মুত বলে, মূত্র বলে, যাই বলো, ওই জিনিসটা তৈরি হয় রেচন। এই রেচন প্রক্রিয়ায় যে বজ্র পদার্থ তৈরি হয় এটা নিষ্কাশনে সাহায্য করে এই সাইটোপ্লাজম। তারপরে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। কোষের ভিতরে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, আবার কখনো ক্ষারত্ব বেড়ে যেতে পারে, ক্ষার, তো এটাকে নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স ঠিক রাখে এরা। আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়া সাহায্য করে, মানে এর ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে তাদেরকে নড়াতে চড়াতে সাহায্য করে। উত্তেজনায় সাড়া দিয়ে জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে এই সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কোনগুলা? ঠিক আছে, এইগুলা। তো দেখো এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে কি কি রয়েছে? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। ক নাম্বার আসতে পারে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু জিনিসটা কি? যদি ক নাম্বার আসে তাহলে এতটুকু লিখে দেবা। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে রয়েছে, দেখো এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনগুলো আছে? প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বস্তু, রাইবোজোম, সেন্ট্রোসোম, লাইসোজোম, কোষ গহ্বর, এগুলো আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। যেমন প্রথমে আমরা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাকে বলা হয়? যদি এক নম্বরে আসে যে মাইটোকন্ড্রিয়া কি, এক নম্বরে আসে, তাহলে এটা বলবো যে দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার ডিম্বাকার বস্তুর সুতোর মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে তাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এইটা যদি আসে ক নম্বরে, মানে এক নম্বর প্রশ্নে, এক মার্কের, যদি এক মার্ক, ঠিক আছে, এক মার্কে যদি আসে তাহলে এতটুকু লিখে দেবো। ওকে, এখন এই যে ইনফরমেশন গুলো এখন যেগুলো বলতেছে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসতে পারে। যেমন বিজ্ঞানী কলিকার, বিজ্ঞানীর নাম কি? কলিকার 1850 সালে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেছেন। শব্দগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। যদি পরীক্ষা আসে যে সর্বপ্রথম কে মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করেছেন তাহলে বলবা যে কলিকার। কিন্তু একটি মতে বিজ্ঞানী অল্টম্যান মতান্তরে এই সাল উল্লেখ করেছে, সালটা বেশি ইম্পর্টেন্ট না, এটাকে বায়োপ্লাস্ট আবিষ্কার করেন, মানে উনি এটাকে আবিষ্কার করেছেন। তাহলে আবিষ্কার করেছেন কে? অল্টম্যান। নাম দিয়েছেন কে? বায়োপ্লাস্ট। ঠিক আছে, বায়োপ্লাস্ট নাম দিয়েছে কে? অল্টম্যান। অথবা পরীক্ষা আসতে পারে মাইটোকন্ড্রিয়ার এক নাম কি? বায়োপ্লাস্ট, এরকম আসতে পারে। আবার কারো কারো মতে বিজ্ঞানী সি বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন। দেখছো, তিনটা বিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করা যায়। যদি পরীক্ষা আসে যে সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেছেন তাহলে তোমরা বলবা কলিকার। আবিষ্কার কে করেছে? তাহলে অল্টম্যান। ঠিক আছে, নাম দিয়েছে কি? বায়োপ্লাস্ট। তো দেখো যদি পরীক্ষা আসে যে কে আবিষ্কারক, তাহলে দেখো সি বেন্ডার নাম থাকবে না, অল্টম্যান নাম থাকবে, অথবা অল্টম্যানের নাম থাকবে, সি বেন্ডার মানে থাকবে না, সি বেন্ডার নাম থাকবে। পরীক্ষা আসলে যে কোনো একজনের নাম থাকবে, তাহলে তার ঝামেলা হবে না। পর্যবেক্ষণ করা আলাদা বিষয় আর আবিষ্কার করা আলাদা বিষয়, এরকম একটা বিষয় এখানে। ঠিক আছে, তো আসলে সেভাবে লিখবা। এখন প্রশ্ন এখান থেকে প্রচুর পরিমাণে আসে,
প্রচুর পরিমাণ আসে। যেমন দেখো মাইটোকন্ড্রিয়ার এইরকম ভাবে চিত্রটা দিবে, তোমাকে পরীক্ষায় চিত্র দিয়ে এর গঠন ব্যাখ্যা করতে বলবে। এই প্রশ্নটা অনেকবার আসে, প্রচুর পরিমাণে আসে। পরীক্ষায় কিরকম আসবে জানো, তোমাদেরকে দেখা, দেখো এরকম একটা চিত্র দিয়ে দেবে, বুঝছো, এরকম চিত্র দেবে। এখানে দেখো এই যে নামগুলো আছে না, এই নামগুলো মুছে দেবে, হ্যাঁ, জাস্ট এখানে এবিসি এরকম দিয়ে দেবে। তোমাকে প্রথম প্রশ্ন বলবে যে এই যে প্রশ্নটা, এই চিত্রটা, এই চিত্রে এটাকে অঙ্কন করে তার বিভিন্ন অংশকে চিহ্নিত করো। মানে প্রথম অংশটা কি, যে এই যে এটার নাম মনে করো এ দিয়ে দেবে, এটার নাম কি, ঝিল্লি। তারপর দেখো দুইটা অংশ এখানে ভাঁজ হয়ে গেছে, দেখছো যে ভাঁজ হয়ে অংশটা, এই ভাঁজ হয়ে অংশটার নাম কি, ক্রিস্টি। তারপর দেখো এর গায়ে এরকম দানাদারের যে ফোঁটা ফোঁটার মতো আছে, এটাকে অক্সিজোম বলা হয়। আর এই যে হলুদ যে অংশ যেখানে, এটাকে ম্যাট্রিক্স বলা হয়, বুঝছো। এই চিত্রটা তোমরা সুন্দর করে অঙ্কন করবা। তাহলে দেখো আমি কিন্তু দুইটা চিত্র অঙ্কন করতে বলেছি। প্রথমে হচ্ছে যে কোষ প্রাচীরের চিত্র, আর এখন বললাম এই মাইটোকন্ড্রিয়ার চিত্র। এখান থেকে এই প্রশ্নগুলো হতে পারে। যেমন দেখো এগুলোর গঠন এই যে এগুলো আসবে। যেমন দেখো এর ভিতরে আবরণী আছে, তারপর আছে প্রকোষ্ঠ আছে, ঝিল্লি বা প্রবর্ধক আছে, তারপর অক্সিজোম আছে। এখান থেকে তোমরা যে কোনো তিনটা ব্যাখ্যা করলে হয়ে যাবে, মানে তিনটা বা চারটাই, ঠিক আছে। এখানে যেগুলো আছে, যেমন ওই বাইরের যে আবরণটা, এটা হচ্ছে ঝিল্লি, ঠিক আছে। তারপরে যে ভাঁজ হয়ে যে অংশটা, এটার নাম ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যেগুলো লেগে থাকে দানাদার মতো, ওগুলো অক্সিজোম বলা হয়। আর এই হলুদ যে অংশটা, এটাকে ম্যাট্রিক্স বলা হয়, বুঝছো। এইখানে সুন্দর করে এখানে এভাবে লিখবা, পরীক্ষায় বলে আসতে পারে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কেন, এটা আসে পরীক্ষায়। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার হাউস কোনগুলো হয়, দেখুন যেখানে আমরা জানি যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, সেটাকে কি বলা হয়, পাওয়ার হাউস আমরা বলি। তাহলে এটাকে কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ আমাদের শরীরে যত শক্তি লাগে, সমস্ত শক্তি এই মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। ভাই, এই প্রশ্নটা যে এত ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, বুঝছো। এখানে প্রশ্নটা পাবেন ছিল। তো অনেক সময় এরকম আসতে পারে, পরীক্ষার চিত্র দিয়ে এর গুরুত্ব এবং শক্তি উৎপাদনের ভূমিকা ব্যাখ্যা করতে বলবে। হ্যাঁ, কি বলবে, যে চিত্র দিয়ে গুরুত্ব এবং শক্তি উৎপাদনে এর ভূমিকা, তার মানে কাজটা যেগুলো লিখতে বলছে। যেমন এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ, এই যে কাজগুলো দেওয়া আছে, যেমন কোষের সকল যে শক্তি, কাজের জন্য যে শক্তি লাগে, শক্তি উৎপাদন করে, নিয়ন্ত্রণ করে, শোষণের যে বিভিন্ন পর্যায়ে, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো বিভিন্ন কি চক্র আর কি, শ্বসনের বিভিন্ন পর্যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলো, অধ্যায়গুলোতে জানবো। কিছু পরিমাণ ডিএনএ আরএনএ উৎপাদন করে, স্নেহ বিপাক করে, প্রোটিন সংশ্লেষণ করে, শুক্রাণু ডিম্বাণু অংশগ্রহণ করে তৈরি করতে, ঠিক আছে। পুনর্নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে, হরমোন এবং রক্তকণিকা উৎপাদন করে, বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন ক্যালসিয়াম 2+, ঠিক আছে, সহ আরো কতগুলো ক্যাটায়নকে কি করে, সঞ্চিত রাখে। এখন যদি পরীক্ষা আসে যে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব কি, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, আবার কোষ সংকেত তৈরি করে, ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, আর দেখো অ্যাপোপ্টোসিস, মানে কোষের যে অপমৃত্যু যেগুলা, ঠিক আছে, কোষের যে মৃত্যু প্রক্রিয়া, এটাকে ভূমিকা রাখে, মৃত্যুর যে প্রক্রিয়া সে নিয়ন্ত্রণ করে। আর মাইটোকন্ড্রিয়া যদি না থাকতো, তাহলে কি ঘটনা ঘটতো? মাইটোকন্ড্রিয়া না থাকলে জীবদেহে নিম্নলিখিত পরিণতিগুলি লক্ষ্য করা যেত। যেমন শক্তির অভাব হতো, কোষের মৃত্যু ঘটে যেতে পারত, টিস্যু এবং অঙ্গের ক্ষতি হতো, এবং পুরা কোষটাই মারা যেত, ঠিক আছে। এবং কোষ মারা যাওয়ার পরে পুরো দেহটাও মারা যেতে পারতো, আমরাও মারা যেতে পারি, এরকম। এখন দেখো কোষে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতির জন্য কিছু নির্দিষ্ট প্রভাব, মানে যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা বুঝবো কি করে? পেশি নিয়ে দুর্বলতা থাকে, স্নায়ুতন্ত্রের সমস্যা তৈরি হয়, হৃৎপিণ্ডের সমস্যা তৈরি হয়, বৃদ্ধি হয় না বেশি একটা, ঠিক আছে, এরকম। তো মাইটোকন্ড্রিয়া শেষ। মাইটোকন্ড্রিয়ার পরে আরো একটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তার নাম হচ্ছে প্লাস্টিড। নাম কি বললাম? প্লাস্টিড। আবার বলে না এটা প্লাস্টিক, প্লাস্টিক না, প্লাস্টিড। এটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু এটা থাকে না, প্লাস্টিড। আমি যখন ক্লাস 6-এ পড়ি, হ্যাঁ, আমাদের ক্লাস 6-এ এটা ছিল। তোমরাও জানো যে তোমাদের 6 থেকে শুরু হয়েছে এগুলো। তো এটা আমার একটা ফ্রেন্ড আছে, সে কিন্তু প্লাস্টিড উচ্চারণ করতে পারতো না, সে কিন্তু প্লাস্টিক বলতো, প্লাস্টিড বলতে পারতো না। স্যার একদিন তাকে জিজ্ঞেস করতেছে, বলতো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য। সে এরকম বলতেছে যে উদ্ভিদ কোষে প্লাস্টিক আছে, হ্যাঁ, প্রাণী কোষে নাই। তো স্যার বলছে কি আছে? ওকে প্লাস্টিক। কিন্তু প্লাস্টিক তো ওটা আসলে উচ্চারণই করতে পারে না, বুঝছো। তো স্যার বলছে ঠিক আছে, তুমি ঠিক বলছো, কিন্তু তোমার উচ্চারণ ঠিক করতে পারো না, কিন্তু আবার লেখার সময় ঠিকই লিখতে, এরকম। তো অনেকে এটাকে প্লাস্টিক উচ্চারণ করবে, কিন্তু উচ্চারণ হবে প্লাস্টিড, ঠিক আছে। প্লাস্টিড কাকে বলে? তোমরা যারা এরকম প্লাস্টিক বলো, তারা একটু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে, কারেক্টটা পারো না উচ্চারণ করতে। প্লাস্টিড
কাকে বলে? এটা ক নাম্বার প্রশ্ন আসে। উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু যা উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করে, সঞ্চয় করে এবং পরাগায়নে সাহায্য করে। তো খাদ্য প্রস্তুত করা, সঞ্চয় করা এটা তো বুঝলাম, কিন্তু পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন হচ্ছে, যেমন দেখো আমরা মানুষ সহ যতগুলো জীব আছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা কি করে বলতো? এদের ভিতরে ফিমেল এবং মেলের মিটিং হয়, মিটিং করে না, মানে যৌন প্রজননের মাধ্যমে আর কি এভাবে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে ওই কাজটা হয় পরাগায়নের মাধ্যমে, ঠিক আছে? যে মাধ্যমে উদ্ভিদের তোমার পরাগরেণুগুলা কি করে, এই স্ত্রী যে উদ্ভিদ থাকে, মানে ফুল থাকে, ওই ফুলের গর্ভাশয়ে নিষিক্ত হয়ে যায় আর কি, বা পরে নিষিক্ত হয়, ওটাকে বলা হয় পরাগায়ন। তো এই পরাগায়নে সাহায্য করে প্লাস্টিড। কেন, কিভাবে, একটু পরে আমরা জানবো, ঠিক আছে? এটাকে বলা হয় প্লাস্টিড। তো আর্নস্ট হেকেল 1866 সালে এই প্লাস্টিড আবিষ্কার করেছেন। এখন প্লাস্টিডের প্রাপ্তি স্থান বা উৎপত্তি, মানে কোথায় প্লাস্টিড উৎপন্ন হয়, দেখছো কতগুলো লিখছি আমি, এতগুলো তোমার পড়ার দরকার নেই, জাস্ট এটা জেনে রাখবা, লেস ইম্পর্টেন্ট, এটা আসবে না পরীক্ষায়, বুঝছো? আসবে না, আসবেই না। আসবে সেই যেটা প্লাস্টিড কাকে বলা হয়, ঠিক আছে? প্লাস্টিডের কাজ কি, এগুলা। প্লাস্টিডের কোথা থেকে উৎপত্তি হয়? যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলার, সবুজ শৈবাল প্রভৃতি উদ্ভিদ ছাড়া অন্য সব ধরনের উদ্ভিদের কোষে প্লাস্টিড থাকে। বিভিন্ন উদ্ভিদে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন কোষে এরা ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকে। শৈবাল কোষে সাধারণত একটি এবং অন্যান্য উদ্ভিদ কোষে একাধিক প্লাস্টিড থাকে, এরকম ভাবে। আচ্ছা, এরপর দেখো প্লাস্টিডের কাজ কি। প্লাস্টিডের কাজ কি? তো প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করে রাখা, উদ্ভিদের দেহকে বর্ণময় করে তোলা। দেখো উদ্ভিদের কোন কোন অংশ আছে সবুজ হয়, কোন কোন অংশ আছে লাল, হলুদ, কমলা, এগুলো হয় না? বলবো যে ভাই কি বলেন, এগুলো কোথা থেকে হয়? দেখো ফুলের কথা বলো, ফুল কি সবুজ, হলুদ হয়, লাল হয়, কমলা হয়, তাই না? এরকম বিভিন্ন রঙের হয়। ফলের রঙও তো বিভিন্ন রকম হয়। তো ওগুলো তো উদ্ভিদের অংশ। তুমি উদ্ভিদ বলতে কি শুধুমাত্র উদ্ভিদের পাতার কাণ্ড বোঝো? না, উদ্ভিদ বলতে উদ্ভিদের কাণ্ড, শাখা, প্রশাখা, ফল, মূল, ফুল টুল যা আছে সবই হচ্ছে উদ্ভিদের কি অংশ। তো উদ্ভিদের এগুলো কি করে? আবার পরাগায়নে সাহায্য করে, ঠিক আছে? এগুলো প্লাস্টিডের কাজ। এই উদ্ভিদের প্লাস্টিডের কারণে উদ্ভিদ কি করতে পারে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণ জিনিসটা কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলা হয়। এখন প্লাস্টিডের শ্রেণী বিভাগ বা প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড মূলত 3 রকমের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট জিনিসটা কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে, আমি যদি এক কথায় বলি তো, উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী যে প্লাস্টিডটা, ওটাকে ক্লোরোপ্লাস্ট বলা হয়, ঠিক আছে? দেখো সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড যারা সালোক সংশ্লেষণে সরাসরি অংশ নেয় তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। 1883 সালে বিজ্ঞানী অ্যান্ডার্স শিম্পার ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। এখন দেখো এখানে আমরা উল্লেখ করেছি, যেমন পরীক্ষা যদি আসে, ক্লোরোপ্লাস্টের উৎপত্তি কি, ক্লোরোপ্লাস্টের বিস্তার কি, ক্লোরোপ্লাস্টের আকৃতি, ক্লোরোপ্লাস্টের সংখ্যা, এগুলো ইম্পর্টেন্ট না তেমন। তারপরে এখানে উল্লেখ করেছি, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? মানে কোথা থেকে উৎপন্ন হয়? যেমন আদি প্লাস্টিড জাতীয় বর্ণহীন থলির মতো অঙ্গাণু থেকে এরা সূর্যালোকের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে চিত্রটা, বুঝছো? এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, প্রচুর পরিমাণ আসে। যেমন দেখো এখানে এই চিত্র দিয়ে এর গঠন ব্যাখ্যা করতে বলে। আমি বললাম না যে কতগুলো চিত্র আছে, আমি কিন্তু এর আগে 2টা চিত্র অঙ্কন করতে বলেছিলাম, কোষপ্রাচীর আর মাইটোকন্ড্রিয়া। এখন ক্লোরোপ্লাস্ট, এই যে এটা দেখতে পাচ্ছ ভাই, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন খুলে দেখো, বারবার এই প্রশ্নটা রিপিট হচ্ছে এরকম, বুঝছো? তো এর গঠন দেখো, এর গঠন মানে চিত্রটাই যদি তুমি অঙ্কন করতে পারো, গঠন তুমি বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে? বাইরের যে স্তরটা, এটাকে বহিঃপ্রাচীর বলা হয়। ভিতরের একটা স্তর রয়েছে, এটাকে অন্তঃপ্রাচীর বলা হয়, অন্তঃস্তর বলা হয়, দেখছো? এই যে অংশটা, এটাকে গ্রানাম বলা হয়, গ্রানাম। 2টা গ্রানাম যেখানে সংযুক্ত রয়েছে এটাকে স্ট্রোমা ল্যামেলাম বলা হয়, দেখছো? আর এখানে যে ফোটা ফোটা যেগুলো, এগুলোকে স্ট্রোমা বলা হয়। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কি উদ্ভিদের তোমার উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টের গঠন। তো ওইগুলো এখানে বর্ণনা দেওয়া আছে, দেখছো? যে কোনটাকে আবরণ বলা হয়, কোনটাকে কি বলা হয়। তাই আবরণ একটা থাকে, আবার 2 স্তরে আবরণ থাকে, তাই না? বহিঃস্তর, অন্তঃস্তর দেখলামই। তারপরে স্ট্রোমা বা ম্যাট্রিক্স কোনগুলোকে বলে? আবরণের ঝিল্লি দ্বারা আবৃত জেলের মতো তরলকে স্ট্রোমা বলা হয়। শর্করা উৎপাদন করে এরা, থাইলাকয়েড বা গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি, রঞ্জক পদার্থ, এগুলা, ঠিক আছে? এগুলো পরীক্ষায় লিখবা। এই যে পয়েন্টগুলো লিখতে বললাম না,
এই পয়েন্টগুলো সংক্ষেপে লিখবা, খুব ছোট করে এইভাবে লিখবা, তাহলে পরীক্ষায় আসলে পারবা। এখন যেটা দেখতেছি এটা হচ্ছে সৃজনশীলে আসলে খ নম্বরে আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। কিসে আসবে? এসকিউ বলা হয়। এসকিউ মানে কি? শর্ট কোশ্চেন। ঠিক আছে, শর্ট কোশ্চেন এগুলো আসবে। তোমরা জানো যে তোমাদের 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে এরকম। তো এটা আসবে পরীক্ষায়, যে ক্লোরোপ্লাস্টের খাদ্য তৈরির কৌশল বা খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। তো পরীক্ষায় ক্লোরোপ্লাস্টের চিত্র, আচ্ছা এটা যদি খ নম্বরে আসে এইভাবে আসবে, এই যে এইটুকু লিখবা। আর একভাবে আসতে পারে, গ নম্বরে বা ঘ নম্বরে আসতে পারে। তখন কিভাবে আসবে জানো? এই চিত্র দিয়ে দেবে, এই যে চিত্রটা না, এই চিত্র দিয়ে এই প্রশ্নটা করবে যে ক্লোরোপ্লাস্টের খাদ্য তৈরির কৌশল, হ্যাঁ মানে উদ্দীপকের যে চিত্রটি, ওই চিত্রটার খাদ্য তৈরির কৌশল ব্যাখ্যা করো। তখন তুমি এটা বলবে যে উদ্দীপকের চিত্রটা আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্টের গ্রানাশ অংশ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরে পানি সরবরাহ করে ব্যবহার করে শর্করা জাতীয় খাবার তৈরি করে। মাশাআল্লাহ, এইভাবে লিখে শেষ করে ফেলবা। এরপর আরেকটা প্রশ্ন হতে পারে যে ক্লোরোপ্লাস্টের কাজ, উদ্দীপকের যে চিত্রটা ওর চিত্রটার কাজ কি, এরকম আসতে পারে। বা ক্লোরোপ্লাস্টের জীবন ধারণের জন্য অপরিহার্য কেন ব্যাখ্যা করো। তখন এইভাবে ব্যাখ্যা করবা যে ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। আচ্ছা দেখো, খাদ্য যদি তৈরি করতে না পারতো তাহলে উদ্ভিদ কিভাবে বাঁচতো? আমরা তো খাদ্য তৈরি করতে পারি না, আমরা তো খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল করি, তাই না? আমরা কি ধান কি বানাইতে পারি না। উদ্ভিদ থেকে ধান হয়, সেগুলো থেকে আমরা চাল পাই এবং সেগুলো থেকে আমরা ভাত খাই, তাই না? এরকম তার এইগুলো আর কি। তো দেখো ক্লোরোপ্লাস্ট এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে মানে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, মানে শক্তি তৈরি করে আর কি। এগুলো করে বংশানুক্রমে কি করে? নিজের সক্রিয়তা ধারণ করে। এখন পরীক্ষায় আসতে পারে এই যে এটা, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু? ক্লোরোপ্লাস্ট কি এবং মাইটোকন্ড্রিয়া কি? দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে এরা কেবল উদ্ভিদের সজীব সবুজ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। মাইটোকন্ড্রিয়া এরা সমস্ত সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত হয়। তারপর ক্লোরোপ্লাস্ট এর মধ্যে সবুজ রঞ্জক পদার্থ থাকে, আর এর মধ্যে রঞ্জক পদার্থ থাকে না। অন্তঃপর্দায় ভাঁজ থাকে না, অন্তঃপর্দায় অসংখ্য ভাঁজ থাকে। পর্দার গায়ে কোনো দানা থাকে না। বহি পর্দায় এবং অন্তঃপর্দায় কি থাকে? পর্দার গায়ে দানা থাকে। এই যে তারপর দেখো ক্লোরোপ্লাস্টের ধাত্র প্রকোষ্ঠে বিভক্ত নয়, কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। এরা কি করে? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। আর এরা স্থিতি শক্তি বা হচ্ছে বিভব শক্তি হবে, হ্যাঁ, এটাকে গতি শক্তিতে রূপান্তরিত করে। কতগুলো বৈশিষ্ট্য? 6টা। তোমরা এখান থেকে যে কোনো 4টা দিলে হচ্ছে। এরপর দেখো, আমরা তো আলোচনা করেছি যে প্লাস্টিক 3টা আছে, একটা আছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা আছে ক্রোমোপ্লাস্ট, আর আছে লিউকোপ্লাস্ট। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। দেখো, উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কিন্তু সবুজ রং বাদে অন্যান্য যে রং আছে, যেমন হলুদ আছে, লাল, কমলা, এগুলোর জন্য যে বর্ণটা দায়ী, ওটা হচ্ছে ওই প্লাস্টিকটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, এগুলো রঙিন কি প্লাস্টিক, তবে সবুজ নয়। এসব প্লাস্টিকে জ্যান্থোফিল, ক্যারোটিন, তারপর দেখো ফাইকোএরিথ্রিন, তারপরে দেখো ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল, আবার কোনটিকে লাল দেখা যায় এরকম। এটা ক নম্বর প্রশ্ন আসতে পারে। এখন খ নম্বরে এটা আসতে পারে যে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে 1 নম্বর যদি বলি, মানে এক কথায় যদি বলি, তাহলে পরাগায়নে সাহায্য করা। দেখছো, উদ্ভিদের ফুল কি রঙিন হয়ে থাকে না? রঙিন হওয়ার কারণে বিভিন্ন ধরনের কীট পতঙ্গে সে আকৃষ্ট করে। ঠিক আছে, আকৃষ্ট হয়ে যায়। তখন ওই কি করে? ওই গন্ধে, ফুলের গন্ধে বা ওই যে রং আছে, রঙে উপরে কীট পতঙ্গ চলে যায়। কীট পতঙ্গ গুলো শুক্রাণু তো থাকে না, ওদের থাকে আছে পরাগরেণু, তাই না? ওই যে পাউডারের মতো উদ্ভিদের দেখো গায়ে, যেমন দেখো জবা ফুল যদি কখনো হাতে নাও, দেখবে যে পাউডারের মতো এরকম হলুদ হলুদ তোমার হাতে লেগে যাবে। ওটা হচ্ছে পরাগরেণু, যেটা আমরা মানে মানুষের ক্ষেত্রে যে শুক্রাণু যেরকম, ওরকম পরাগরেণু। ওই পরাগরেণুটা ওই কীট পতঙ্গের গায়ে লেগে যায়, মানে পায়ে লেগে যায়। যখন ওই কীট পতঙ্গটা অন্য আরেকটা গাছের অন্য একটা কিসে লাগে, ফুলে লাগে, তখন কি যায়? পরাগায়ন হয়ে যায় এরকম। ফলে পরাগায়নে সাহায্য করে, ফল এবং বীজ বিতরণের জন্য এরা প্রাণীদের আকৃষ্ট করে। এখন ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে পার্থক্য ওই যে পড়লাম যে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড, আর এটা হচ্ছে অন্যান্য বর্ণ যেমন হলুদ, কমলা, লাল ইত্যাদি বর্ণ তৈরি করে। এরা ক্লোরোফিল নামক সবুজ বর্ণ ধারণ করে। এদের কি ক্লোরোফিল বাদে অন্য যেমন ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, এগুলো থাকে। তারপর দেখো, এরা উদ্ভিদের পাতা, কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে থাকে।
আর এরা থাকে কোথায়? এমন জায়গা থাকে, ফুলে থাকে। ফুলে থাকবে যেন পরাগায়ন হতে সাহায্য করার জন্য। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করা বা সালোক সংশ্লেষণ করা। আর এর কাজ হচ্ছে মেইনলি প্রধানত বর্ণ তৈরি করা, এবং বর্ণ তৈরি করার ফলে পরাগায়নে সাহায্য করা হচ্ছে মেইন কাজ। একে ফুলকে রঙিন করে, এটা হচ্ছে এটাও কাজ। এরপরে লাস্টে যেটা ছিল এটা কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কোনো বর্ণ থাকে না, ঠিক আছে? যেসব প্লাস্টিডে কোনো রজ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলা হয়। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, রূপ, তারপর দেখো রূপ, রূপ যেটা মূল আর কি, জনন কোষ, এইখানে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে। তবে দেখো একটা চমৎকার কথা, আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়। দেখো তুমি একটা কাজ করবা, যারা গ্রামের দিকে আছো, তোমাদের আশেপাশে তো ঘাস টাস আছে, এগুলা মাঠে ঘাস আছে, স্কুলে যেমন মাঠ আছে, ওরকম একটা ঘাসের উপরে কিছুদিন একটা ইট রেখে দাও, 1 সপ্তাহ বা 15 দিন রেখে দাও। এই 1 সপ্তাহ পরে ওটাকে উঠায় দেখবা যে ওই ঘাসগুলো আর সবুজ নাই। কি হয়ে গেছে? সবুজ নাই, সাদা হয়ে গেছে। মানে সূর্যের আলো পড়তেছে না, না পড়ার কারণে ওই যে ক্লোরোপ্লাস্ট ওখানে ছিল ওগুলা কি হয়ে যাবে? লিউকোপ্লাস্টে কনভার্ট হয়ে গেছে, মানে কোনো বর্ণ থাকবে না। আবার যদি ইটটাকে কিছুদিন সরিয়ে রাখো, তারপর ওই সাদা ঘাসগুলো দেখবা যে আবার একসময় সবুজ হয়ে যাচ্ছে। তার মানে লিউকোপ্লাস্ট তখন ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার না কথাটা? হ্যাঁ। এখন দেখো এই ছকের মাধ্যমে আমরা ছকটা যদি সুন্দর করে পড়ি, একইভাবে এখানে আমরা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের একদম সারমর্ম এটা যদি মুখস্থ করো তাহলে সব পারবা। যেমন দেখো ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড, সবুজ, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ ব্যতীত অন্যান্য বর্ণের প্লাস্টিড, আর এটা হচ্ছে বর্ণহীন। প্রধান রঞ্জক পদার্থ হচ্ছে ক্লোরোফিল, আর এর হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এখানে কোনো রঞ্জক পদার্থ নেই। সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। পরাগায়নে এবং ফল বীজের নিঃসরণে সহায়তা করে ক্লোরোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টে খাদ্য সঞ্চয় করে। থাইলাকয়েড আছে, থাইলাকয়েড নাই, এরও নাই, ঠিক আছে? এরকম। তো এটা কয়েকটা বললাম আর কি। এরপরে যেটা রয়েছে দেখো, ফুল এবং ফল রঙিন হয় কেন ব্যাখ্যা করো। ফুল ও ফল রঙিন হয় কেন ব্যাখ্যা করো। এটা দেখো, ফুল এবং ফল রঙিন হয় কারণ হচ্ছে তাতে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। দেখো এত বড় করে লেখার দরকার নেই, খুব কম লেখা হবে। এক কথায় আমি বললাম যে এটা ক্রোমোপ্লাস্ট থাকে, এর জন্য ফুল ফল রঙিন হয়। দেখছো এই যেটা। তারপর এখান থেকে আর 2-1টা কথা লিখবা যে ক্রোমোপ্লাস্টের ভিতরে জ্যান্থোফিল, ক্যারোটিন, এই যে ফাইকো, এরিথ্রিন এগুলো থাকে, এজন্য এদের রং আছে হলুদ, কমলা এরকম হয়, এজন্য লাল টাল এগুলো দেখা যায়, ঠিক আছে? কোষের কোন অঙ্গাণুটি রঙিন হয়? কি রঙিন রং তৈরি করে? রঙিন রং তৈরি করে হচ্ছে প্লাস্টিড, তাই না? কোন প্লাস্টিড? ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড। কারণ এখানে কি কি থাকে? এই যে জ্যান্থোফিল, ক্যারোটিন, এই যে ফাইকো, এরিথ্রিন, ফাইকোসায়ানিন এগুলো থাকে রঞ্জক পদার্থ, এর জন্য কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা নীল এরকম হয়ে থাকে। রক্ত জবা ফুল গাছের পাতা সবুজ হলেও ফুল লাল হয় কেন? দেখো সবুজ যে পাতাটা তো সবুজ হয় কারণ সেখানে ক্লোরোফিল থাকে, কিন্তু ফুল লাল হয় কারণ সেখানে কি থাকে? জ্যান্থোফিল, ক্যারোটিন এগুলো থাকে, এজন্য কোনটা লাল হলুদ এরকম দেখায়। রূপান্তরিত প্লাস্টিড কাকে বলা? ভাই একটু আগে বললাম যে রূপান্তরিত প্লাস্টিড হচ্ছে, এই বললাম না যে বর্ণ যদি সূর্যের আলো না পড়ে তাহলে ওই যে উদ্ভিদটা লিউকোপ্লাস্ট, মানে উদ্ভিদের ওই পাতাটা বা যেখানে যে অংশে সবুজ ছিল ওটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়। তাহলে কি হচ্ছে? এখানে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হচ্ছে। আবার লিউকোপ্লাস্টটা যখন সূর্যের আলো, মানে এই অংশটাকে সূর্যের আলো যখন পড়বে তখন সেটা আবার সবুজ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? এখানে লিউকোপ্লাস্টটা আবার রূপান্তরিত হয়েছে, তাই না? ক্লোরোপ্লাস্টে। এটাকে রূপান্তরিত প্লাস্টিড বলা হয়, ঠিক আছে? এরকম ভাবে। আচ্ছা, তাহলে রূপান্তরিত প্লাস্টিড বলতে এখানে লিউকোপ্লাস্টকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এরকম। আচ্ছা, এখন একটা প্রশ্ন, গোলজি বস্তু বা গোলগি বডি, তুমি যেটা ইচ্ছা সেটা উচ্চারণ করতে পারো। এটা উচ্চারণ যদি তুমি গোলগি করো তাও হবে, গোলজি করো তাও হবে। গোলজি বডি বা গোলগি বডি বা গোলজি বস্তু বা গোলগি যা বলো তাই শেষ। এখন এই জিনিসটা কি? তো গোলগি বস্তু যাকে গোলজি অ্যাপারেটাস বা গোলজি কমপ্লেক্সও বলা হয়, ঠিক আছে? এটা অবশ্যই প্রকৃত কোষী যে জীব যাদের তাদের কোষে থাকে এরা, ঠিক আছে? এটা বিজ্ঞানী ক্যামেলি গোলগি 1898 সালে প্যাচার স্নায়ুকোষ থেকে এটা উৎপন্ন, মানে তৈরি করেছেন, ঠিক আছে? মানে আবিষ্কার করেছেন, বুঝছো? আবিষ্কার করেছেন এরকম। এখন গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয়? খুবই একটা চমৎকার খ নম্বর প্রশ্ন আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। গোলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু বা ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়।
আবার গোলগি বডি নিঃসৃত পদার্থের সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। তাই গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বা গোলগি বডিকে কি বলা হয়, কোষের এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টর বলা হয়, ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, এটা। এখন গোলগি বডির গঠন পরীক্ষা আসতে পারে। গোলগি বডির গঠন লেস ইম্পর্টেন্ট, অত বেশি গুরুত্বপূর্ণ না, বুঝছো, অত চিন্তা করে না, এটা বেশি একটা আসে না। সিস্টার্নি কি ভেসিকল, মানে ভ্যাকুয়াল এবং ভেসিকল, এটাই দেখো এখানে দেওয়া আছে। এটা সিস্টার্নি বলা হয় যেটা দুইটা প্লেটেরটাকে, ভেসিকল কোনটা বাটির মতো এটাকে, ক্ষুদ্র ভেসিকল কোনটা গুলোকে বলা হয়। ঠিক আছে, এগুলা এখান থেকে ব্যাখ্যা সহকারে এগুলো হালকা পাতলা আসতে পারে। গোলগি বস্তুর কাজ কি? এটি এনজাইম এবং হরমোন নিঃসরণে সহায়তা করে, লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণে সহায়তা করে, কোষঝিল্লি নবায়ন এবং কোষ প্রাচীর গঠনের মাধ্যমে সহায়তা করে, শুক্রাণু গঠন এবং বিপাকীয় কাজে সহায়তা করে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, লাইসোজোম তৈরি করে এবং কোষস্থ পানি বের করে দেয়। এটা হচ্ছে এদের কাজ। এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? সুকেন্দ্রিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার জালিকাকার অঙ্গাণু হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এটা কাজ করে। এটা প্রাককেন্দ্রিক কোষে এদেরকে পাওয়া যায় না, মানে প্রকৃত কোষে পাওয়া যায়, অপ্রকৃত কোষে পাওয়া যায় না। এদের গঠনের ভিতরে হচ্ছে ভৌত গঠন, এর ভিতরে রয়েছে সিস্টার্নি, ভেসিকল, টিউবেলস, এগুলো লেস ইম্পর্টেন্ট, বুঝছো, তেমন বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো করার দরকার নেই, জাস্ট জানে রাখবার কি। মসৃণ দুই রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জিনিসটা পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে, তা সংক্ষেপে মনে রাখবে আর কি এটা। আচ্ছা দেখো এই দুটার মধ্যে পার্থক্য কি। যেমন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কোষ ঝিল্লির নিকটে থাকে, আর এটা সাধারণত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। রাইবোজোম সাধারণত মসৃণ এন্ডোপ্লাজমিক রাইবোজোম থাকে না, অনুপস্থিত থাকে, আর এতে উপস্থিত থাকে। প্রাপ্ততা সাধারণত লিপিড সংশ্লেষণকারী কোষ বেশি থাকে, আর এটা কি থাকে, সাধারণত প্রোটিন সংশ্লেষণ করে কোষে বেশি থাকে। উৎপত্তি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোম, রাইবোজোম উৎপন্ন হয় নিউক্লিয় ঝিল্লি থেকে, এটা উৎপন্ন হয়। তারপর উপাদান হচ্ছে বিলুপ্তির ফলে উৎপন্ন হয়, সাধারণত সিস্টার্নি থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, কাজ হচ্ছে লিপিড, গ্লাইকোজেন, হরমোন ইত্যাদি সংশ্লেষণ করা, আর প্রোটিন সংশ্লেষণ করা এর হচ্ছে প্রধান কাজ। ঠিক আছে, এখন পরীক্ষা যদি আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, তাহলে এটা বলবো যে এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণ রেটিকুলামের প্রোটিন সংশ্লেষিত হয়। তারপর দেখো মসৃণ রেটিকুলাম কি করে, এই যে লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন এগুলো সংশ্লেষণ করে। অনেকের মধ্যে এতে কোষ প্রাচীরের জন্য যে সেলুলোজ, ওই সেলুলোজ তৈরি হয়। তারপর এটি লিপিড প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে। এখান থেকে 4-5টা মুখস্থ রাখবে আর কি, 3-4টা আর কি। কোষ গহ্বর সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান থাকে তাকে কোষ গহ্বর বলা হয়। এটা তেমন ইম্পর্টেন্ট না, বুঝছো, এরকম। কোষ গহ্বরের কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ ধারণ করা, এগুলো হচ্ছে কাজ। লাইসোজোম কি করে? কোষের সাইটোপ্লাজমে অবস্থিত অতি ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু যা পচনকারী এনজাইম ধারণ করে এবং খাদ্যকে পাচিত করে, তাকে লাইসোজোম বলা হয়। একে কোষের পাকস্থলী বলা হয়। 1955 সালে বেলজিয়ান কোষবিজ্ঞানী ড্যাডুবে এর নামকরণ করেন লাইসোজোম। উৎপত্তি হচ্ছে লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপত্তি হয়। আচ্ছা, এখান থেকে যে লাইসোজোম থেকে কিছু প্রশ্ন হতে পারে, ঠিক আছে, যেমন দেখো লাইসোজোমের কাজ যেমন এটা আসতে পারে, যেমন এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রাখার জন্য পর এটি কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে রক্ষা করে। লাইসোজোমে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। কোষ বিভাজনকালে এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। এরা কি করে? কোষে কেরাটিন প্রস্তুত করে রাখে। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয় কেন? এটা পরীক্ষার হিসেবে আসে। 6 নম্বরে তীব্র খাদ্য অভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গগুলোকে নষ্ট করে দেয়। এজন্য এটাকে স্বগ্রাস বা অটোগ্রাফি বলা হয়ে থাকে, ঠিক আছে, বা আত্মঘাতী বলা হয়। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে, একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজ কোষ সমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে দেয় বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়ে থাকে, ঠিক আছে, এরকম। তারপর দেখো কোন কোষ অঙ্গাণুটি অন্যান্য অঙ্গাণুর সাথে বিপজ্জনক হয়ে উঠতে পারে, ঠিক আছে, এটা তো লাইসোজোমই, ঠিক আছে না, এই যেটাই। তারপর দেখো লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন? এটা তো পড়লাম এর কি, ওইটাই। কোষ কঙ্কাল কি? কোষ কঙ্কাল হচ্ছে কোষের ভেতরে সাইটোপ্লাজমে অবস্থিত
তন্তুসমূহের সমষ্টি যা কোষের আকৃতি রক্ষা করে, বিভিন্ন অঙ্গাণুর সমন্বয় সাধন করে, চলন ইত্যাদি কোষের কি করে দায়িত্ব পালন করে। তারপরে এই যে কোষ কঙ্কাল, এর গঠন হচ্ছে গুলো, এটা ইম্পর্টেন্ট না বুঝছো, হালকা একটা রিডিং করবা। কোষ কঙ্কালের কাজ এটা। রাইবোজোম, রাইবোজোম হলো কোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন, এটা খ নম্বরে আসে। রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কারণ প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়া রাইবোজোম একই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। আচ্ছা, এরপর দেখো পরীক্ষা আসতে পারে যে সেন্ট্রোসোম কি। ক নম্বরে আসলে এটুকু বলবা যে সকল প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে তরলের মধ্যে নিউক্লিয়াসের পাশে অবস্থিত পর্দাবিহীন তারকাকৃতির কোষীয় অঙ্গাণুগুলোকে সেন্ট্রোজোম বলা হয়। এরপর দেখো সেন্ট্রোসোম এর বৈশিষ্ট্য। তো এর কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন প্রাণী কোষের বৈশিষ্ট্য, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাতন্তু বিচ্ছুরিত করে, যেগুলা আমরা তৃতীয় অধ্যায়টা জানবো। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ সিকিউ আসার মতো চিত্র হচ্ছে এটা, আগে যেটা বললাম এরপরে এটা এর সাথে অ্যাড করে দিবা এটা, ঠিক আছে। যেমন দেখো কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র তৈরিতে অবদান রাখে। তো কোষের সেন্ট্রোজোমে সেন্ট্রিওল অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি অবদান রাখে, এটা হচ্ছে সেই সেন্ট্রোসোম। আচ্ছা, এরপর দেখো যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা কাকে বলা হয়, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। তো জীবদেহের বা জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদার্থের ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটা দেখা যায় সেটাকে নিউক্লিয়াস বলা হয়। যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা, তোমরা চিত্রটা একটু অঙ্কন করবা, বুঝছো। এখানে দেখো মেন কিছু পয়েন্ট থাকে, যেমন বাইরের যে আবরণটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বলা হয়, ঠিক আছে। হালকা একটু রিডিং করবা, ঠিক আছে না। তারপর দেখো এখানে এটাকে কি বলা হয়, নিউক্লিয়ার রন্ধ্র, যে নিউক্লিয়ার ফাঁক থাকে। তারপরে নিউক্লিয়ার ওলাস বলা হয়, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো পড়বা। তো এরপর আমরা চলে যাব হচ্ছে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কিসে, টিস্যু। আচ্ছা, টিস্যু কাকে বলা হয়? তো টিস্যু হচ্ছে একই বা বিভিন্ন ধরনের কোষ একত্রে একই কাজ করলে এবং উৎপত্তি অভিন্ন হলে, মানে একই জায়গা থেকে একগুচ্ছ কোষ যদি উৎপন্ন হয় একই ধরনের কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি। তো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ টিস্যু, প্রাণীদের ক্ষেত্রে প্রাণী টিস্যু। তো উদ্ভিদ টিস্যু কাকে বলা হয়? উদ্ভিদের একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে উদ্ভিদ টিস্যু বলা হয়। উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই রকমের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। যে সমস্ত টিস্যু বিভাজনে সক্ষম, মানে বিভাজিত হতে পারে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম হতে পারে, তাকে ভাজক টিস্যু বলা হয়। আর স্থায়ী টিস্যু কি? পার্মানেন্ট যে টিস্যু বা কলা, আর বাংলায় আরেকটা শব্দ আছে কলা। তো কলা কাকে বলা হয়? মানে স্থায়ী টিস্যু, ঠিক আছে। তো স্থায়ী টিস্যু হচ্ছে সেই টিস্যু যে টিস্যু কোষ বিভাজনে অক্ষম, মানে সক্ষম না। তো স্থায়ী টিস্যু আবার তিন রকমের, তিনটা আছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। তো এখানে আমরা তোমাদের বইয়ে শুধুমাত্র সরল এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন সরল টিস্যু কাকে বলা হয়? তো প্রতিটি কোষ আকার, গঠন এবং মানে আকার, আকৃতি এবং গঠনে, ঠিক আছে, আকার, গঠন এবং কাজে, এখানে কাজে, ঠিক আছে, এরকম কাজে অভিন্ন হয়ে থাকে। মানে সরল টিস্যু কাকে বলে, পরীক্ষা যদি আসে যে সরল টিস্যু কাকে বলা হয় তাহলে, বা সিম্পল টিস্যু কাকে বলা হয়, তাহলে আমরা এটাই বলবো যে যে সকল টিস্যুর, উদ্ভিদের যে সকল টিস্যুর আকার, আকৃতি বা গঠনে একই রকম থাকে তাকে সরল টিস্যু বলা হয়। এই সরল টিস্যু আবার তিন রকমের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, তো প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে এরা উদ্ভিদের সব জায়গায় পাওয়া যায়। কোষ জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষের ভিতরে ফাঁকা থাকে, ঠিক আছে। আর এদের আবার প্রকারভেদ আছে, যেমন ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, এটা লুকায় লুকায় থাকে, এই জিনিসটা পরীক্ষায় চলে আসে। অ্যারেনকাইমা কি? অ্যারেনকাইমা কি? ক নম্বরে আসে। জলজ উদ্ভিদে বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি করে? অ্যারেনকাইমা বলা হয়, যেটা জলজ উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। এই যে প্যারেনকাইমা কোষ, এটার কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের দেহ গঠন করে এবং দেহে খাদ্য এবং পরিবহন করে, খাদ্য এবং পানি পরিবহন করে, হালকা পরিবহন করে। এবং এরপরে কোলেনকাইমা, বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, কোষ জীবিত, লম্বাটে এবং প্রোটোপ্লাজম পূর্ণ, কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন যুক্ত।
আর মাঝে মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, মানে কোষের ভিতরে ফাঁকা। একটু পরে চিত্র দেখলে বুঝতে পারবে। এদের কাজ হচ্ছে উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে, ক্লোরোপ্লাস্ট থাকলে তা খাদ্য তৈরি করে, কচিকাণ্ড যেমন কচিকাণ্ড দিয়ে এবং নমনীয় করে তোলে। এরপর স্ক্লেরেনকাইমা, এটা কি করে? মৃত কোষ দিয়ে গঠিত, কোষ শক্ত আর অনেক পুরু প্রাচীর যুক্ত, কোষ প্রাচীরে লিগনিন থাকে, ঠিক আছে। এখন এই যে স্ক্লেরেনকাইমা এর আবার দুই ধরনের, মানে যে সিম্পল টিস্যু এবার দুই ধরনের কোষ নিয়ে গঠিত, একটা হচ্ছে ফাইবার স্ক্লেরাইড, আর একটা ফাইবার আছে কি লম্বা সরু সরু প্রাচীর যুক্ত, প্রাচীর ছিদ্র থাকে বা কূপ থাকে। স্ক্লেরাইড খাটো শক্ত লিনজিন যুক্ত কোষ, স্টোন সেল নামেও পরিচিত। এদের কাজ কি? উদ্ভিদকে যান্ত্রিক শক্তি, দৃঢ়তা প্রদান করে, পানি এবং খনিজ লবণ পরিবহন করে, এই যে স্ক্লেরেনকাইমা। এখন দেখো এখানে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, তাই না? এটা যদি আমরা পড়ি না তাহলে এই জিনিসটা একদম সিম্পল টিস্যুটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে দেখো, এখানে এই কোষের অবস্থান, এটা হচ্ছে জীবিত প্যারেনকাইমা, এটাও অবস্থার কি জীবিত, আর এটা হচ্ছে মৃত। কোষের আকার সমব্যাসীয়, মানে সবগুলোর ব্যাস একই, লম্বাটে এবং দীর্ঘ বা খাটো, সরু বা তারকার আকার হয়, তারাকার আকার মানে তারকার মতো দেখতে। তারপরে কোষ প্রাচীরে এটা পাতলা সেলুলোজ নির্মিত, অসমভাবে পুরু। এগুলো থেকে তোমরা যে কোনো পাঁচটা মনে রাখবা। আন্তঃকোষীয় ফাঁক এতে থাকে, মাঝে মাঝে থাকে, এটা থাকে না, এরকম। প্রোটোপ্লাজম থাকে 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 না। ক্লোরোপ্লাস্ট, এখানে ক্লোরোপ্লাস্ট ক্লোরেনকাইমাতে থাকে, থাকলে খাদ্য তৈরি করে, এখানে থাকে না, বুঝছো? তো প্রধান কাজগুলো কি কি? যেমন প্রধান কাজের খাদ্য তৈরি করা, সঞ্চয় করে রাখা, দৃঢ়তা প্রদান করা, যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। বিশেষ প্রকার কোষ ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা, এতে কোনো প্রকার নেই, এর ফাইবার এবং স্ক্লেরাইড আছে। অবস্থান আছে উদ্ভিদের প্রায় সব অংশে থাকে, কচি কাণ্ডতে থাকে, আর এটা কর্টেক্স, ফল, বীজত্বকে থাকে। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো এই যে দেখো এটা, মানে এটা বলতে কি যে এটা আছে প্যারেনকাইমা, এটা আছে কোলেনকাইমা এবং এটা আছে স্ক্লেরেনকাইমা। দেখছো এই প্যারেনকাইমার ভিতরে যে আন্তঃকোষীয় ফাঁক বললো না, কোষের ভিতরে ফাঁকা থাকে, এটা আন্তঃকোষীয় ফাঁক বলা হয়। আচ্ছা, এটা শেষ। এখন দেখো পরে যেটা যাব সেটা হচ্ছে প্রধান প্রকার ফাইবার, ঠিক আছে। ফাইবার স্ক্লেরাইড, এটা বা স্টোন সেল, এটা তো একটু আগে আলোচনা করলাম হালকা। এখন দেখো ওইটা যে কোষ না, এই যে সিম্পল যে টিস্যু আছে, টিস্যুর কোষগুলাকে দুই ভাগে ভাগ করা আছে, একটা আছে ফাইবার, একটা আছে স্ক্লেরাইড। ফাইবার অত্যন্ত দীর্ঘ, দুই প্রান্ত সরু, একটু পরে আমরা দেখব। আর পুরু প্রাচীর ছিদ্রযুক্ত, নামভেদে ভাগ আলাদা, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু, এগুলোর নাম বিভিন্ন রকম। স্ক্লেরাইড বা স্টোন সেল, এটা হচ্ছে খাটো কঠিন পুরু লিগনিন যুক্ত, প্রাচীর থাকে, আকার আছে সমবেশীয়, লম্বাটে বা তারাকার মতো থাকে, সাধারণত মৃত কোষ থাকে। অবস্থান হচ্ছে কর্টেক্স, ফল, বীজত্বক, পত্রবিন্দু ইত্যাদি থাকে। কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি প্রদান করে, পানি এবং খনিজ লবণ পরিবহন করে। আচ্ছা, এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, যেমন খ নম্বরে আসতে পারে যে প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? কারণ আমরা জানি যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলা হয়। তো প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কারণ হচ্ছে এর আকার, আকৃতি, গঠনের দিক থেকে কোষগুলো একই রকম, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে সরল টিস্যু বলা হয়। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা। এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কচুরিপানা পানিতে ভেসে থাকার কারণ কি? ওই যে একটু আগে আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা থাকার কারণে এটা উদ্ভিদকে, মানে জলজ উদ্ভিদকে ভাসাতে সাহায্য করে। এখন এখানে তোমাদের সৃজনশীল এখান থেকে আসতে পারে এইভাবে যে উদ্দীপক কারকে পরবর্তী দুটা প্রশ্ন উত্তর দিতে হবে। কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছে। এবং দেখো আকার, আকৃতি এবং গঠন অভিন্ন, মানে সিম্পল টিস্যু, এমনি তার কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব নাই, তাই না? তো এখন এ বি সি, এ হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো আমাদের প্রশ্ন করছে উদ্ভিদ জীবনে এ বি সি টিস্যুর গুরুত্ব বিশ্লেষণ করো। তো আমাদের এই যে এ হচ্ছে প্যারেনকাইমা, বি হচ্ছে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এভাবে ব্যাখ্যা করবা যে প্যারেনকাইমা কি করে? খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদ গঠন করে, পরিবহনে সাহায্য করে। ক্লোরেনকাইমা কি করে? কচিকাণ্ড, পত্রবিন্দু, পাতায় দৃঢ়তা প্রদান করে, নমনীয় অঙ্গকে স্থিতিস্থাপকতা প্রদান করে, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করে, এগুলো করে। ক্লোরেনকাইমা কি করে? উদ্ভিদকে যান্ত্রিক শক্তি বা দৃঢ়তা প্রদান করে, এরকম কাজ করে। তাহলে এটা আমরা বলতে পারি যে এবিসি টিস্যুর গুরুত্ব অপরিসীম। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে সি, মানে প্রথম যে ইয়াটা চিত্র এ এবং বি, চিত্র এ তো বুঝতেই পারতেছি যে আন্তঃকোষে ফাঁক আছে, তার মানে কি প্যারেনকাইমা, আর এটা হচ্ছে কোলেনকাইমা। তো আমাদের প্রশ্ন করছে উদ্দীপকের চিত্র এ এবং সি চিহ্নিত অংশটির গঠনের ব্যাখ্যা করো। তো সি চিহ্নিত অংশ, এটা হচ্ছে নিউক্লিয়াস, দেখছো এটা সি বলছে যে চিত্রে এ এবং সি চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো।
তা আমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, মূলত এখানে যেটা করতে হবে, সীমিত অংশটা নিউক্লিয়াস, তাই না? তুমি নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে পারো। তো আবার আমরা যদি ব্যাখ্যা করি এইভাবে যে চিত্র এ এবং বি দুইটা আছে, এটা হচ্ছে প্যারেনকাইমা এবং এটা হচ্ছে ক্লোরেনকাইমা। তো প্যারেনকাইমার গঠন এখানে আমরা ব্যাখ্যা করে দিতে পারি, ঠিক আছে? যদি পরীক্ষা আসে সেলুলোজ মৃত কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, এইভাবে ব্যাখ্যা করবা। আর স্ক্লেরেনকাইমা কোষগুলো মৃত, শক্ত এবং পুরু থাকে, এরকম থাকে। এখন উদ্দীপকের এ বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন, বিবরণ দাও। উদ্দীপকের এ হচ্ছে প্যারেনকাইমা এবং বি হচ্ছে কোলেনকাইমা, যেটা আমরা ওখানে দেখলাম, প্যারেনকাইমা কোলেনকাইমা। তো মিল হচ্ছে কাজের দিক থেকে মিল, উভয় টিস্যুই উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, উভয় জীবিত কোষ দ্বারা গঠিত, কখনো খাদ্য তৈরি এবং সঞ্চয়ে সহায়তা করে, ঠিক আছে? আর এখন পার্থক্য কি? যেমন প্যারেনকাইমার হচ্ছে পাতলা সমান সেলুলোজ নির্মিত, ওই যে পার্থক্যগুলো লিখে দিবা, কোনগুলো এর ভিতরে আছে কোনগুলো এর ভিতরে নাই, এইভাবে। তারপর আমরা চলে যাই জটিল টিস্যুর ভিতরে। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু হলো এমন এক ধরনের টিস্যু যা বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত এবং উদ্ভিদ পরিবহনের কাজ করে। এদেরকে কি বলা হয়? পরিবহন টিস্যু বলা হয়। পরিবহন টিস্যু কেন বলা হয়? কারণ এসে উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়, তো পাতায় তো পানি লাগবে, সেই পানিটা কিভাবে যায়? আমরা তো পানি দিয়ে আসি না, উদ্ভিদের শিকড় আছে না, শিকড়ের মাধ্যমে পানিটা একদম পাতায় পৌঁছে যায়। আবার পাতায় যে খাদ্যটা তৈরি হয় সেটা যেমন শিকড়েও লাগে, অন্যান্য জায়গায়ও লাগে। এগুলো পরিবহন করে কে? যে টিস্যু, এটাকে জটিল টিস্যু বলা হয়। তো জটিল টিস্যুকে পরিবহন টিস্যু কেন বলা হয়? কারণ এরা খাদ্য এবং হচ্ছে উৎপন্ন যে কাঁচামাল আর কি, খাবারের ইসের জন্য, খাদ্য সালোক সংশ্লেষণের জন্য পানি লাগে, এগুলো পরিবহন করে, এর জন্য এটাকে পরিবহন টিস্যু বলা হয়। যেমন জাইলেম আছে একটা কোষ, ফ্লোয়েম আছে। মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং খনিজ রং পরিবহন করে। পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে ফ্লোয়েমের কাজ। এরা একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে, যা উদ্ভিদের ভেতরে দীর্ঘ দূরত্বে পদার্থ পরিবহন করে। এখন উদ্ভিদের দুই ধরনের জটিল টিস্যু আছে, যেমন জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম হলো উদ্ভিদের একটি জটিল ও স্থায়ী টিস্যু, যা মূলত মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে। এজন্য এটাকে মানে জাইলেমকে পরিবহন টিস্যু বলে। পরীক্ষা যদি আসে যে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন, তাহলে এখান থেকে এই পর্যন্ত বললেই হবে। এখন জাইলেমের বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টা 3টা বা 4টা বৈশিষ্ট্য মনে রাখবা। যেমন পানি এবং খনিজ পদার্থ মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করে দেয়। হ্যাঁ, পরিবহন নিচ থেকে উপরের দিকে হয়। দেখো, জাইলেম শুধুমাত্র কি করে, একদম মূল থেকে পানি, ঠিক আছে, মূলের সাহায্যে পানি উঠায় একদম গাছের মাথা উঠায় দেয়। এই জন্য এটার প্রবাহকে একমুখী প্রবাহ বলা হয়। কোষের প্রাচীর পুরু এবং শক্ত লিগনিন নামক পদার্থ থাকে। বেশিরভাগ কোষ মৃত থাকে। মানে গাছের কাঠের যে অংশটা, এটা গঠনে সহায়তা করে এই জাইলেম। দেখো এখানে জাইলেমের যে 3টা জাইলেম আছে, যেমন ট্রাকিড, ভেসেল এবং জাইলেম ফাইবার। আবার জাইলেম প্যারেনকাইমাও আসে। এই চিত্রগুলো পরীক্ষায় আমাদের ইম্পর্টেন্ট। যেমন দেখো জাইলেমের উপাদান এবং বৈশিষ্ট্য এবং কাজ। যেমন দেখো ট্রাকিড দেখলাম, এই ট্রাকিডের বৈশিষ্ট্য হচ্ছে সুচালো প্রান্ত বিশিষ্ট হয়, লম্বা এবং মৃত কোষ, পুরু লিগনিন যুক্ত প্রাচীর কূপ দ্বারা গঠিত হয়। এর কাজ হচ্ছে পানি পরিবহন করা, গাছকে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করা। ভেসেলের কাজ কি? বৈশিষ্ট্য নলাকার এবং খাটো মৃত কোষ, একটির উপর আরেকটি বসে লম্বা নল তৈরি করতে পারে। প্রাচীর বিভিন্নভাবে পুরু হয়। দ্রুত পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে, কাঠের মাধ্যমে দৃঢ়তা প্রদান করে। জাইলেম প্যারেনকাইমা কি করে? একমাত্র জীবিত কোষ, পাতলা বা মাঝারি পুরু প্রাচীর প্রোটোপ্লাজম থাকে এখানে, ঠিক আছে? আর এখানে খাদ্য সঞ্চয়, পানি পরিবহনে সহায়তা করে এবং ক্ষতস্থানে জোড়া লাগাতে সাহায্য করে। এরপর জাইলেম ফাইবার কি করে? লম্বা সুচালো প্রান্তযুক্ত মৃত কোষ, পুরু প্রাচীর যুক্ত এবং শক্ত কাঠের অংশ গঠনে সহায়তা করে, যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। এখন দেখো আরো সংক্ষেপে যদি আমরা পার্থক্যগুলো উল্লেখ করতে চাই, জাইলেম উপাদানের পার্থক্য, যেমন দেখো ট্রাকিডের কোষগুলো হচ্ছে মৃত, আকৃতি লম্বা এবং সুচালো, পানি পরিবহন এবং দৃঢ়তা প্রদান করে। তোমরা এইভাবে লিখে দিবা, ঠিক আছে? যদি পার্থক্য লিখতে বলে, হ্যাঁ, মনে করো ট্রাকিড এবং ভেসেলের মধ্যে পার্থক্য যদি বলে, যেমন এখানে আসছে ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন কেন, তাহলে এই যে এতটুকু লিখে দেবা, এই যে এই পর্যন্ত দেখো, এই যে এতটুকু লিখে দেবা, ঠিক আছে? এই যে। আচ্ছা, এরপরে কি? জাইলেম প্যারেনকাইমা জীবিত, ছোট, পাতলা, খাদ্য সঞ্চয় এবং সহায়তা করে। জাইলেম ফাইবার মৃত কোষের ধরন, আঁশের মতো, যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। এটা শেষ কিন্তু আমাদের, বুঝছো? এটা শেষ। এখন জাইলেমের কাজ দেখছো, আমি অনেকগুলো জাইলেমের কাজ এখানে উল্লেখ করেছি। এখান থেকে জাইলেম টিস্যুর কাজ অনেকগুলো আছে, এখান থেকে তুমি যে কোনো 5টা মুখস্থ করবা। হ্যাঁ, মেন কাজ তো বুঝতেছো যে পানি পরিবহন করা। হ্যাঁ, এই দেখো পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে, উদ্ভিদকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে, খাদ্য সঞ্চয় করে,
পানি এবং খনিজ উপাদান উপরের দিকে পরিবহন করে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে। এরকম অনেকগুলো 10টা পয়েন্ট আছে, তোমরা কমপক্ষে 5টা এটা মুখস্থ করবা, ঠিক আছে। তারপর দেখো ফ্লোয়েম। জাইলেম তো পড়লাম। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হলো উদ্ভিদের একটি জটিল স্থায়ী টিস্যু, যা মূলত পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে। এরা কি করে? পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। আবার এরা কি করে? উদ্ভিদের পরিবহন উপর থেকে নিচ থেকে বা নিচ থেকে উপরের দিকে হয়। মনে করো একটা গাছ এরকম আছে, হ্যাঁ, এরকম একটা গাছ, এরকম এখানে মনে করো একটা গাছ আছে, গাছের এখানে কিছু পাতা আছে, যে জায়গা, ওই পাতার উপরেও কিছু গাছ আছে, তাই না? এরকম থাকতেই পারে। যেমন দেখো এখানে একটা গাছ, ঠিক আছে, গাছের এখানে মনে করো কিছু পাতা আছে, এই পাতা থেকে খাদ্য তৈরি হয়েছে। এখন ওই খাদ্য উদ্ভিদের উপরের দিকেও প্রবাহিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, আবার নিচের দিকেও প্রবাহিত হয়েছে, এই জন্য এটাকে দ্বিমুখী বলা হয়, ঠিক আছে। এই জন্য এরপর দেখো এখানে কোষের বেশিরভাগ জীবিত, তবে ফাইবার কোষগুলো মৃত, প্রোটোপ্লাজম থাকে, কোষের প্রাচীর পাতলা হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর উপাদান। যেমন দেখো এখানে কি কি রয়েছে? সিপ্লেট, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। আবার কখনো কখনো এই চিত্রতে আসতে পারে এই যে জিনিসটা, এটাকে সঙ্গী কোষ বলা হয়, ঠিক আছে, এটাকে সঙ্গী কোষ। আর এখানে এই যে অংশটা আছে সঙ্গী কোষ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। দেখো এখানে উপাদানগুলো আমরা এখানে সংক্ষেপে বর্ণনা করছি। শিপ কোষ দীর্ঘ, সরু, জীবিত কোষ সিপ্লেট দ্বারা আলাদা করা হয়। দেখো যে কোষগুলো আলাদা করা হয় সিপ্লেট, এই যে এই একটা কোষ, একটা কোষ দীর্ঘ, সরু, এই কোষটাকে আলাদা করা হয়েছে সিপ্লেটের মাধ্যমে, ঠিক আছে না? এই যে তারপর দেখো সঙ্গী কোষ। সঙ্গী কোষটার পাশে, সিপ কোষের পাশে থাকে বড় নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম থাকে। আর সিপ কোষ কি করে? খাদ্য পরিবহনে নল তৈরি করে, শর্করা পরিবহন করে। আর সঙ্গী কোষ হচ্ছে জীবকোষের কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে। ফ্লোয়েম প্যারেনকাইমা কি করে? খাদ্য সঞ্চয় করে, পরিবহনে সহায়তা করে। আর ফ্লোয়েম ফাইবার হচ্ছে আঁশের মতো লম্বা মৃত কোষ, স্ক্লেরেনকাইমা কোষ উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দেয়, বাস্ট ফাইবার যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যাবলী ব্যাখ্যা করো। তো সঙ্গী কোষের সিপ টিউব বা সিগন্যালের পাশে অবস্থান করে। এর নিউক্লিয়াস সিপ টিউবের নিউক্লিয়াস বিহীন কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রস্তুতকৃত কি করে? পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে, এটা হচ্ছে কাজ। ফ্লোয়েম যে কোষগুলোর মধ্যে পার্থক্য, হ্যাঁ, যেমন সিপ কোষ জীবের ধরন হচ্ছে জীবিত, কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। উদ্ভিদ এখানে সিপ প্লেট যুক্ত এবং নিউক্লিয়াস নেই এদের। সঙ্গী কোষ জীবিত, শিপ কোষ নিয়ন্ত্রণ, নিউক্লিয়াস যুক্ত পাশে থাকে। প্যারেনকাইমা জীবিত, খাদ্য সঞ্চয় সহায়তা করে এবং পাতলা প্রাচীর। ফাইবার মৃত, দৃঢ়তা এবং কি করে? সহায়তা করে এবং পুরো প্রাচীর এবং শক্ত হয়ে থাকে, ঠিক আছে। এরকম ফ্লোয়েমের যে প্রধান কাজগুলো, ঠিক আছে, এই কাজগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ওই জাইলেমের মতো এখানেও 10টার মতো উল্লেখ করেছে। তোমরা এখানে সুন্দর করে এখান থেকে যে কোনো 5টা 4-5টা মুখস্থ করবা। এরপর দেখো এখানে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। তোমাকে এই চিত্র আর বিচিত্র দিয়ে দেবে। চিত্র দিয়ে তোমাকে এরকম বলবে, উদ্ভিদে বিভিন্ন উপাদান পরিবহনে এ এবং বি এর ভূমিকা বিশ্লেষণ করো। এখানে এটা কি? এ হচ্ছে জাইলেম, বি হচ্ছে কি? ফ্লোয়েম, বোঝা যাচ্ছে। তো জাইলেম এবং ফ্লোয়েমের পরিবহনে ভূমিকা কি? জাইলেম কি করে? কিভাবে পরিবহনে ভূমিকা রাখে, আর ফ্লোয়েম পরিবহনে কিভাবে ভূমিকা রাখে, ঠিক আছে না? এইভাবে তো আমরা দেখলাম যে মূল থেকে পাতা পর্যন্ত পানি, খনিজ লবণ পরিবহন করে। ভূমিকা একমুখী, মানে নিচ থেকে শুধু পানি উপরের দিকে উঠায়। উদ্ভিদকে যান্ত্রিক এবং দৃঢ়তা শক্তি প্রদান করে, তাই না? যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। কিছু কোষ যেমন প্যারেনকাইমা খাদ্য সঞ্চয়ে সহায়তা করে। ফ্লোয়েমের এরকম কাজগুলো এরকম উল্লেখ করে দেবা। এখন একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে, উত্তর সেমই থাকবে। যেমন জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন সম্পন্ন করে থাকে। যেমন রাজশাহী বোর্ড 2020 সালে এটা আসছে, তখন উত্তর কিন্তু সেম রেখে দিতে হবে। এখন উদ্ভিদ কোষ শেষ, এখন আমরা প্রাণী কোষের ভিতরে পদার্পণ করব। তো প্রাণী কোষ কি? একই রকম ভাবে দেখো, বহুকোষী জীবের প্রাণী দেহে অনেক কোষ একত্রে নির্দিষ্ট কাজে নিয়োজিত হলে তাদের সমষ্টিকে টিস্যু বলা হয়। এটা হবে অনেক, ঠিক আছে, একত্রে অনেক। তো দেখো এই টিস্যু, আবার টিস্যু থেকে অনেকগুলো টিস্যু মিলে টিস্যু নিয়ে অধ্যয়ন করাকে টিস্যু তন্ত্র বলা হয়। টিস্যু গঠনের একক হচ্ছে কোষ। টিস্যুর গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। এখন দেখো কয় ধরনের টিস্যু আছে? 4 ধরনের। আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। তো আবরণী টিস্যু হচ্ছে এমন টিস্যু যা অঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গকে আবরণ দিয়ে রাখে বা বিভিন্ন কাজ সম্পাদন করে। দেখো আমাদের শরীরের বাইরের এবং ভিতরের অনেক জায়গায় আবরণ দরকার হয়, তাই না? যেমন বাইরে আমাদের চামড়ায় আবরণ আছে, আবার আমাদের যে ভিতরে পাকস্থলী আছে,
ফুসফুস অনেক কিছু আছে, সবগুলোর কিন্তু আবরণ আছে। ওই আবরণটা তৈরি করে হচ্ছে আবরণী টিস্যু। আবার যোজক টিস্যু এরা কি করে, মানে কানেক্ট এমন টিস্যু যা শরীরের বিভিন্ন অংশগুলোকে সংযুক্ত করে এবং সহায়তা করে। এই পেশি টিস্যু এমন টিস্যু যা দেহ এবং অঙ্গের গতি সাধন করে, যে আমরা হাত পা নাড়াতে পারি, এটা হচ্ছে পেশি টিস্যু। আরো পেশি টিস্যু আছে। স্নায়ু টিস্যু কি এমন একটি টিস্যু যা উদ্দীপনা গ্রহণ এবং সাড়া দেয়। এখন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করবো। যেমন আবরণী টিস্যু কাকে বলা হয়, পরীক্ষা যদি আসে, এটি এমন একটি টিস্যু যা দেহ এবং অঙ্গের পৃষ্ঠকে আবৃত করে এবং রক্ষা, নিঃসরণ ও শোষণ ইত্যাদি কাজ করে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে দেখো, কোষ ঘন এবং সন্নিবেশিত থাকে, ভিত্তিপর্দার উপর বিন্যস্ত থাকে, রক্তনালীহীন থাকে, এক বা একাধিক স্তর বিশিষ্ট থাকে, দ্রুত পুনরুৎপাদন সক্ষম। এই বৈশিষ্ট্য সেগুলা। কাজ হচ্ছে দেহ এবং অঙ্গকে রক্ষা করে, শোষণ করা, নিঃসরণ করা, দ্রবণ, চাকনি এবং পদার্থ পরিবহন করে এবং সংবেদনশীলতা প্রদান করে। আকারের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। তো এটার অবস্থান কোথায়, পরীক্ষা এটা এমসিকিউ তে আসতে পারে। যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় অবস্থান করে, বৃক্কের বোমান্স ক্যাপসুলে অবস্থান করে। কাজ হচ্ছে শোষণ এবং বিনিময় করা। কিউবয়েডাল আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু বৃক্কের নালিকায় অবস্থান করে, কাজ হচ্ছে নিঃসরণ করা। কলামনার আবরণী টিস্যু অন্ত্রের প্রাচীরে অবস্থান করে, কাজ হচ্ছে শোষণ করা। তাহলে এটা হচ্ছে আকারের উপর ভিত্তি করে। এই দেখো, এটা প্রথমটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, তারপরে কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। এখন কতগুলো স্তর আছে, মানে কতগুলো স্তর আছে, হ্যাঁ, স্তরের উপর ভিত্তি করে সাধারণ সিম্পল এক স্তর থাকে, স্তরীভূত থাকে, মানে একাধিক স্তর থাকে, সিউডো স্তরীভূত, মানে দেখতে মনে হচ্ছে স্তরীভূত আছে, মানে অনেকগুলো স্তর আছে, কিন্তু আসলে তারা একটা স্তর আছে। যেমন ট্রাকিয়া আর কি, এটা হচ্ছে চিত্র, বুঝছো? তো বিশেষ কিছু টিস্যু, এগুলো এমসিকিউ তে আসতে পারে। যেমন দেখো, সিলিয়া যুক্ত যে টিস্যু, এটার নাম কি? মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালী প্রাচীরে দেখা যায় এই ধরনের টিস্যু। ক্ষণপথ যুক্ত, পরীক্ষা আসতে পারে। অন্ত্র এবং হাইডার এন্ডোডার্মে যে টিস্যুটা দেখা যায় সেটার নাম কি? ক্ষণপথ যুক্ত। যেমন এই যে ফ্লাজেলা যুক্ত, এন্ডোপ্লাজমিক যে হাইডার এন্ডোডার্মে অবস্থিত যেটা, সেটা ফ্লাজেলা যুক্ত। গ্রন্থি টিস্যু এবং জন টিস্যু শেষ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে। এরপরে মানব দেহের জন্য আবরণী টিস্যুর গুরুত্ব কেন? কারণ এটা আবৃত করে রাখে ভিতরের অংশগুলোকে, বাইরের আঘাত এবং রোগ জীবাণু থেকে রক্ষা করে, নিঃসরণ এবং শোষণ ইত্যাদির পরিবহন করে এটা। এরপর দেখো, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন? কারণ দেখো, ত্বকে বহু স্তরে আবরণী থাকে, স্তরের সংখ্যা সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। স্তরের পরিবর্তনশীলতার কারণে ট্রানজিশনাল বলা হয়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে, চাপ এবং আঘাত থেকে সুরক্ষা প্রদান করে। এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বককে এই জন্য কি বলা হয়, ট্রানজিশনাল আবরণী বলা হয়। যোজক টিস্যু কাকে বলা হয়? এটি এমন একটি টিস্যু যা শরীরের বিভিন্ন অংশকে সংযুক্ত করে, দৃঢ়তা দেয় এবং অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণে সহায়তা করে। যেমন দেখো, বৈশিষ্ট্যগুলা এবং কাজ। বৈশিষ্ট্য হচ্ছে কোষের সংখ্যা কম আর শরীরে বিভিন্ন অংশ সংযুক্ত করে। এখন বৈশিষ্ট্য এবং দেখো কাজ। তার মাত্রিকার পরিমাণ বেশি থাকে, এখানে অঙ্গ প্রত্যঙ্গকে দৃঢ়তা এবং আকার প্রদান করে। ঠিক আছে? যোজক টিস্যু বৈশিষ্ট্যগুলা, বিভিন্ন ধরনের তন্তু বিদ্যমান থাকে, কোষগুলো একে অপর থেকে আলাদা অবস্থান করে। যদি পরীক্ষা আসে বৈশিষ্ট্য লেখো, তাহলে এগুলো লিখে দেবা। কাজ লিখতে বললে এগুলো লিখে দিবা। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও সুন্দর করে, পরীক্ষায় কিন্তু এত সুন্দর করে দেওয়া নাই, মানে বই আর কি। প্রকারভেদ, এরা আবার কয়েক প্রকার হয়, যেমন ফাইব্রাস, স্কেলিটাল, তরল টিস্যু। তো এই যে ফাইব্রাস যেটা তন্তুময় নমনীয়, উদাহরণ হচ্ছে ত্বকের নিচে অবস্থান করে। যেমন দেখো, দেহ গঠনে সহায়তা করে, স্কেলিটাল। তারপর হচ্ছে তরল মাতৃকা, ঠিক আছে, এটা বৈশিষ্ট্য তরলের, রক্ত এবং রসিকা। আমরা এগুলো একটু আলাদা আলাদা পড়বো এখন। যেমন স্কেলিটাল যোজক টিস্যু, এটা কি করে? এরা আবার দুই রকমের, কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি এটি একটি নমনীয় যোজক টিস্যু, অবস্থান নাক এবং কানের যে পিনা, দেখছো নাকের যে হাড় আর কি, ওটা কোমলাস্থি। নমনীয়তা প্রদান করা, অঙ্গ সংরক্ষণ এবং সংযোগে সহায়তা করে। আর অস্থি হচ্ছে কি করে? এটি দৃঢ়, মানে শক্ত আর কি, মানে আমাদের মানবদের যে হাড় গুলা রয়েছে এগুলো হচ্ছে এই অস্থি আর কি। এখন কাজ হচ্ছে দেহের গঠন, দৃঢ়তা এবং চলন এবং অভ্যন্তরীণ যে অঙ্গ রক্ষা করা হচ্ছে কাজ। এখন দেখো যেটা পড়বো সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু কাকে বলা হয়? তরল যোজক টিস্যু এমন একটি যোজক টিস্যু যা তরল মাতৃকায় অবস্থিত থাকে এবং দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্য পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধার কাজে সহায়তা করে। প্রধানত দুইটা থাকে, রক্ত এবং লসিকা। রক্ত বৈশিষ্ট্য,
বৈশিষ্ট্য কি আছে? মাতৃকা তরল অবস্থায় থাকে, হ্যাঁ, কোষগুলো মাতৃকায় ভাসমান থাকে, জৈব অজৈব পদার্থ দ্রবীভূত রাখে, রক্তে 3 প্রকার কণিকা থাকে, লসিকায় লসিকা কোষ থাকে। আর কাজ হচ্ছে এদের, দেখো, দেহে অক্সিজেন এবং পুষ্টি পরিবহন করে, বজ্র পদার্থ নিষ্কাশনে সহায়তা করে, জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, রক্ত জমাট বাঁধায় সহায়তা করে, দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। এখন তরল যোজক টিস্যু আবার 2 রকমের, একটা হচ্ছে রক্ত আর হচ্ছে লসিকা। রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের ঈষৎ লবণাক্ত ও ক্ষারীয় তরল টিস্যু, ধমনীর শিরা কেশিকায় কি অবস্থিত। রক্তরসের উপাদান রয়েছে, দেখো, পানি থাকে 91 থেকে 98%, 92%, ঠিক আছে। দ্রবীভূত পদার্থ থাকে 4 থেকে 9%। রক্তকণিকার ভিতরে রয়েছে শ্বেত রক্তকণিকা, তারপরে এটা হচ্ছে দেখো, লোহিত রক্তকণিকা আছে আরবিসি, ডব্লিউবিসি আছে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। যেমন আর এ হচ্ছে রেড ব্লাড সেল, ডব্লিউ তে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, তারপরে হচ্ছে প্লেটলেট, এগুলো হচ্ছে এর উপাদান। আরবিসি হচ্ছে হিমোগ্লোবিন বহন করে, অক্সিজেন পরিবহন করে, আর ডব্লিউবিসি রোগ প্রতিরোধ করে, আর প্লেটলেট রক্ত, প্লেটলেট বলতে লোহিত অনুচক্রিকা আর কি। লসিকা থাকে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে থাকা জলীয় যে পদার্থ, এটাকে লসিকা বলা হয়। এর স্বচ্ছ হলুদা তরল লসিকা কোষ থাকে, রোগ প্রতিরোধে সহায়তা করে, টিস্যুর তরলের ভারসাম্য রক্ষা করে। রক্তকে যোজক কলা বলা হয় কেন? তাহলে দেখো, যদি যোজক কলা পরীক্ষা আসে, রক্তকে যোজক কলা এইটুকু লিখে দেবে সুন্দর করে, 4-5টা পয়েন্ট। রক্তের মাতৃকা তরল এবং কোষের সংখ্যা কম, লোহিত ও শ্বেত রক্তকণিকা মিশ্রিত থাকে, এগুলো আর কি। শ্বেত রক্তকণিকা এবং লাইসোজোমকে কার্যত দিক থেকে সাদৃশ বিবেচনা করা হয় কেন? দেখো, কেন লাইসোজোম কোষের ভাঙন এবং অবাঞ্ছিত পদার্থ কি করে? ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে। উভয়ই ভক্ষণ এবং পচন প্রক্রিয়ায় অংশ নেয়। কোষ এবং দেহকে সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে পেশি কোষ বা মাসকিউলার টিস্যু। পেশি টিস্যু কাকে বলা হয়? দেখো, পেশি টিস্যু হলো ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন একটি বিশেষ ধরনের টিস্যু, যা সংকোচন ও প্রসারণ ঘটাতে সক্ষম এবং এর মাধ্যমে দেহের চলন, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন এবং অভ্যন্তরীণ কার্যকলাপ যেমন হৃদস্পন্দন, হজম প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এটা হচ্ছে ক নম্বরে আসবে, ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে। একে সৃজনশীলের পথে আসবে, অথবা খতেও আসতে, কখনো কখনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, কোষগুলো লম্বা এবং সরু তন্তুযুক্ত থাকে, মাতৃকা খুবই কম এবং অনুপস্থিত থাকে, কোষগুলো সংকোচন এবং প্রসারণে সক্ষম, কিছু পেশিতে আড়াআড়ি ডোরা কাটা থাকে। আর কাজ হচ্ছে দেহের চলন এবং গতি সৃষ্টি করে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে সহায়তা করে, হৃৎপিণ্ডের সংকোচন ঘটিয়ে রক্ত সঞ্চালন করে, অভ্যন্তরীণ অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে, তাপ উৎপাদনে এবং শক্তি সংরক্ষণে সহায়তা করে। পেশি টিস্যুর প্রকারভেদ, 3 রকমের পেশি টিস্যু আছে: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি টিস্যু এবং হৃদপেশি, কার্ডিয়াক পেশি যেটাকে বলা হয়। ঐচ্ছিক পেশি হচ্ছে বৈশিষ্ট্য ইচ্ছা অনুযায়ী, প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত হয়, আড়াআড়ি ডোরা থাকে এবং দ্রুত কাজ করে। অবস্থান আছে হাত, পা, জিহ্বা, মুখের যে পেশি, এটা হচ্ছে কি? পেশি টিস্যু, ঠিক আছে, ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি ইচ্ছাধীন নয়, আড়াআড়ি ডোরা থাকে না, ধীরে ধীরে কাজ করে, যেমন রক্তনালী, খাদ্যনালী, মূত্রনালী, পেট, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর হৃদপেশি হচ্ছে হৃদপিণ্ডে থাকে, আড়াআড়ি ডোরা এবং শাখা আছে, ইচ্ছাধীন নয় কিন্তু টেকসই সংকোচন করে, যেমন হৃদপিণ্ড, হার্ট, এটা হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এই যে দেখো, এটা হচ্ছে হৃদপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, এবং এটা হচ্ছে হৃদপেশির ছবি। এখন দেখো, পরীক্ষা আসতে পারে এরকম যে কোন পেশিকে মসৃণ পেশি বলা হয়, অথবা পৌষ্টিক নালীর প্রাচীরকে মসৃণ পেশি বলা হয় কেন, অথবা অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন, এরকম আসতে পারে। কারণ ওই বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দেবা সুন্দর করে। আবার হৃদপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি, কেন? এই যে কারণ হচ্ছে, দেখো, হৃদপিণ্ডের পেশি এটা সংকোচন ইচ্ছার বাইরে প্রাণী স্বতঃস্ফূর্তভাবে হয়, ইন্টার কালেক্টেড ডিস্ক থাকে, এতে সমন্বিত সংকোচন করে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বজায় রাখে, এই সমস্ত কারণে। এরপরে আছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু কাকে বলা? দেখো, এটি এমন একটি টিস্যু যেটা কি করে? উদ্দীপনা গ্রহণ, সংবেদন পাঠানো এবং সাড়া দেওয়া। আমাদের শরীরে যে কোনো একটা মশায় মনে করে কামড় দিল, ওই সংবাদটা একদম মস্তিষ্কে চলে যায়। তারপরে কি, সে যে মস্তিষ্ক যা বলে সেই অনুযায়ী উপযুক্ত কি প্রতিবেদন তৈরি করে বা হচ্ছে সাড়া দেয় আর কি, বুঝছো? এরকম। তো এর বৈশিষ্ট্য হচ্ছে, স্নায়ু কোষের বৈশিষ্ট্য হচ্ছে নিউরন থাকে যা তথ্য প্রেরণ করে, আর নিউরন গুলোকে শাখা এবং লম্বা আর্ম থাকে, শাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়, আর্ম গুলোকে অ্যাক্সন বলা হয়। নিউরন গুলো
নিউরন গুলো সংযুক্ত থাকে, স্নায়ু থেকে স্নায়ুতে সিগন্যাল আদান প্রদান করে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। কাজ হচ্ছে স্নায়ু কি করে, সংকেত প্রদান করে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে দেহের অঙ্গগুলো নিয়ন্ত্রণ করে, পরিবেশ থেকে প্রাপ্ত উদ্দীপনা গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করে থাকে, ঠিক আছে এরকম। তারপরে আরো কাজ আছে যেগুলা পড়বা তোমরা। তারপর দেখো পেশি, কোন পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়? হৃদপেশি বিশেষ ধরনের পেশি, এটা তো আগেই দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এটা আগের আর কি, এটা তো পড়ছিলাম। স্নায়ুকোষ, স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের প্রধান কার্যকারী ইউনিট, এটি স্নায়ু বিশেষ বার্তা গ্রহণ করে, এগুলো করে। আচ্ছা, এর যে অংশগুলো আছে যেমন ডেনড্রন, একজন, সেল বডি, ঠিক আছে। ডেনড্রন হচ্ছে শাখাযুক্ত তন্তু, এই দেখো, এই যে প্রতিবেশী কোষ থেকে সিগন্যাল আদান প্রদান করে। লম্বা তন্তু বার্তা দ্রুত অন্য কোষে প্রেরণ করে, এটা আছে, এটার নাম হচ্ছে ডেনড্রাইট দেহকোষ, এবং এটার নাম হচ্ছে একজনের অংশটা। এটা ইম্পর্টেন্ট, বুঝছো, এই চিত্রটা অঙ্কন করবা, এটা পরীক্ষায় আসে। নিউরন কিন্তু বিভাজিত হয় না, কারণ নিউরনে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, তারপরে সেন্ট্রিওল ছাড়া স্পিন্ডল তন্তু তৈরি হয় না, স্পিন্ডল যন্ত্র, তারপর এখানে স্পিন্ডল ছাড়া কোষ বিভাজন সম্ভব না। এরপর দেখো নিউরন দীর্ঘদিন কাজ করে কিন্তু বিভাজিত হয় না, তাই নিউরন বিভাজনে সক্ষম না বা হারায়। আচ্ছা, পরীক্ষায় যেমন আসতে পারে, দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নার্থ দাও, মানে এই যে আমরা প্রাণী টিস্যু পড়লাম, ওই প্রাণী টিস্যু থেকে কিরকম সৃজনশীল আসতে পারে। যেমন দেখো এখানে একটা সিকিউ দেখতে পাচ্ছি, এটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। এখানে দেখো এক্স ওয়াই জেড এরকম তিনটা চিত্র আছে। তো এখানে উদ্দীপকের জেড এর গঠন ব্যাখ্যা করো। জেড জিনিসটা কি, একটু আগেই তো পড়লাম, এটা তো নিউরন, তাই না? এই যে নিউরনের যে গঠন, এর ভিতর কি ছিল, সেল বডি বা সেল বডি ছিল, তারপরে ডেনড্রাইট ছিল, একজন ছিল, তাই না? তো এটা কোনটার কাজ কি? এটি নিউরনের মূল অংশ, যার নিউক্লিয়াস থাকে, এখানে কি করে, এখানে কোষের সব জৈবিক কার্যাবলী বা কার্যক্রম পরিচালিত হয়। ডেনড্রাইট এটি সেল বডি থেকে বের হওয়া শাখা যেগুলা ওগুলা, ঠিক আছে, এটা উদ্দীপনা কি করে, সিগন্যাল গ্রহণ করে। একজনকে এটি একটা দীর্ঘ প্রসারণ, যার সেল বডি থেকে বের হয় এবং স্নায়ু সিগন্যালকে অন্য নিউরন বা পেশি বা গ্রন্থিতে পৌঁছে দেয়, এটা। আচ্ছা, এরপরে এই যে মানবদেহের সুরক্ষায় এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে? দেখো, এক্স হচ্ছে একটা ব্লাড সেল, মানে এটা কি লোহিত রক্তকণিকা না, আর বিসি, আর এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ডব্লিউবিসি। তো এখানে বলছে যে মানবদেহের সুরক্ষার জন্য কাজ কিন্তু ডব্লিউবিসি করে, মানে শ্বেত রক্তকণিকা করে। এই দেখো কি কি কাজ করে শ্বেত রক্তকণিকা, সুরক্ষামূলক কাজ, যেমন দেখো রোগ প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে, ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, এরা সরাসরি রোগ প্রতিরোধে কোনো ভূমিকা পালন করে না, তার মানে ভূমিকা পালন করে কে, ওয়াই, মানে শ্বেত রক্তকণিকা। এটা আর একটা প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো এই যে উদ্দীপকে উল্লেখিত এ এর কাজ কি, এটা কি, এ হচ্ছে দেখো উদ্ভিদের খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং উদ্ভিদকে বর্ণময় করে তোলে, এটা তো বুঝতেই পারতেছে, প্লাস্টিডের কাজ, মনে আছে সেই প্লাস্টিড। বি এবং সি, এটা কি, বি জিনিসটা কি, বি হচ্ছে ঐচ্ছিক পেশি আর সি হচ্ছে অনৈচ্ছিক পেশি, তাই না, এরকম। তো এটার পরে আমাদের কি বলতে হবে, উদ্দীপকের এ এর প্রকারভেদ। এর প্রকারভেদ মানে কি, মানে প্লাস্টিড কয় রকমের মনে আছে, ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট ছিল, এগুলো হালকা দু একটা করে বর্ণনা দিয়ে দেবা, শেষ। তারপর কি, বি এবং সি এর গঠন। বি হচ্ছে ওই যে ঐচ্ছিক পেশি আর ওটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। গঠন বলছে কি, যে গঠন একই হলেও কাজ ভিন্ন, দেখতে একই রকম হলো, তাই না, দুটি পেশি। আর আচ্ছা, এ হচ্ছে ঐচ্ছিক পেশি, সি হচ্ছে হৃদ পেশি, একটু ভুল বলা হয়েছে, এটা হচ্ছে হৃদ পেশি, তাই না, পরেরটা হচ্ছে হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি আর কি। তো দুটি পেশি দেখতে আঁশযুক্ত বা রেখাযুক্ত, উভয় পেশিতে সংকোচন এবং প্রসারণ করার ক্ষমতা রয়েছে, কোষগুলো লম্বা এবং সিলিন্ডার আকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এখন এগুলার কাজের দিক থেকে এরা ভিন্ন বা পার্থক্য রয়েছে। যেমন দেখো ঐচ্ছিক পেশির কাজ, এটা ইচ্ছাধীন বা ঐচ্ছিক ভাবে হয়, এটা ইচ্ছা অনুযায়ী হয় না, নিজে নিজে হয়। হাত পা চোয়াল ইত্যাদির স্থানে থাকে, শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকে। কাজ থামানো বা শুরু করা ইচ্ছা অনুযায়ী সম্ভব, কিন্তু এটা অনবরত করে, বিশ্রাম নেয় না। তা সহজে ক্লান্ত হয় আর খুব সহজে ক্লান্ত হয় না, এটা। এরপর দেখো অঙ্গ কি, এক বা একাধিক ধরনের টিস্যু থেকে গঠিত দেহের একটি নির্দিষ্ট অংশ, যা বিশেষ কোনো কাজ সম্পাদন করে, যেমন হৃদয় বা হচ্ছে ফুসফুস এবং পাকস্থলী, এটা হচ্ছে অঙ্গ, ঠিক আছে। অঙ্গের ভিতরে রয়েছে অঙ্গ সংস্থান বিদ্যা, বহিঃসংস্থান বিদ্যা এবং অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা, ঠিক আছে। দেখো অঙ্গ যেটা অঙ্গ সংস্থান বিদ্যা, দেহের অঙ্গসমূহের গঠন এবং বিন্যাস নিয়ে বিজ্ঞান। বহিঃ অঙ্গ সংস্থান হচ্ছে দেহের বাহ্যিক অঙ্গের গঠন, যেমন চোখ, নাক, কান, এগুলো হচ্ছে
বহি অঙ্গ সংস্থান, অন্তর অঙ্গ সংস্থান দেহের অভ্যন্তরীণ অঙ্গের গঠন, যেমন পাকস্থলী, যকৃৎ এগুলা। তন্ত্র অনেকগুলো অঙ্গ নিয়ে তন্ত্র গঠিত হয়। শরীরের এক বা একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট শরীর বৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দায়ী একটি বৃহৎ কার্যকারী গঠনকে তন্ত্র বলা হয়, যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র এগুলা। বুঝছো? তন্ত্রের ভিতরে দেখো তন্ত্র কোনগুলা, পরিপাকতন্ত্র এর কাজ এবং উপাদান কি, শ্বসনতন্ত্র কাজ এবং উপাদান, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র। পরিপাকতন্ত্র কি করে? খাদ্য পরিপাক করে, শ্বসন করে, বজ্র নিষ্কাশন করে। শ্বসনতন্ত্র অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটা করে। স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে, সিগন্যাল প্রেরণ করে, দেহ নিয়ন্ত্রণ, মস্তিষ্ক এবং সুষম কাণ্ড এটা কি করে? এটা হচ্ছে তার মানে মস্তিষ্ক এবং সুষম কাণ্ড হচ্ছে উপাদান আর কি স্নায়ুতন্ত্রের। আর রেচনতন্ত্র কি করে? দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশন করে, বৃক্ক, মূত্রথলি, মূত্রনালী এগুলো হচ্ছে রেচনতন্ত্রের উপাদান। আর জননতন্ত্র কি করে? জননতন্ত্র হচ্ছে গ্যামেট তৈরি করে এবং প্রজনন করে। পুরুষ এবং স্ত্রীর যে প্রজনন তন্ত্র এটা হচ্ছে জননতন্ত্রের উদাহরণ মানে উপাদান। ত্বকতন্ত্রের ভিতরে দেহের বাইরের আবরণকে রক্ষা করে, সুরক্ষা দেয়। ত্বক এবং গ্রন্থি হচ্ছে ত্বকতন্ত্রের উপাদান। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র হরমোন নিঃসরণ করে এবং নিয়ন্ত্রণ করে। এটা উৎপন্ন হয় পিটুইটারি গ্রন্থি থেকে, থাইরয়েড এবং অগ্ন্যাশয় থেকে। দেখো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে রস এটাকে হরমোন বলা হয়। তো বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরে রয়েছে এবং বিভিন্ন ধরনের কাজ তারা নিয়ন্ত্রণ করে থাকে। কোন কোন হরমোনের কারণে একটা মানুষ কতটুকু লম্বা বা খাটো হবে সেটা নিয়ন্ত্রণ করে গ্রোথ হরমোন। তারপরে কে স্ত্রী হবে বা মানে পুরুষ এবং স্ত্রীর জন্য আলাদা আলাদা হরমোন আছে, যেমন পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন রয়েছে, মহিলাদের জন্য প্রোজেস্টেরন হরমোন রয়েছে, ঠিক আছে এরকম। তারপর দেখো অঙ্গ নিয়ে তন্ত্র গঠিত হয়, ব্যাখ্যা করো। অঙ্গ হচ্ছে এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত কি অংশ, নির্দিষ্ট কাজ সক্ষম করে। আর তন্ত্র একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত হয়, এরা নির্দিষ্ট শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। তারপর দেখো অঙ্গ হচ্ছে তন্ত্রের একক। হ্যাঁ, অঙ্গ তো তন্ত্রের একক, কি ব্যাখ্যা করবা। এই দুটার মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে, এটা ব্যাখ্যা করবে। এখানে এইভাবে লিখে দিবা যে গঠন এক বা একাধিক টিস্যু সমন্বয়ে গঠিত আর এক বা একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়, এরকম ভাবে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়? নালীবিহীন গ্রন্থি সরাসরি রক্তে হরমোন নিঃসরণ করে, শারীরিক কাজ নিয়ন্ত্রণে কি করে? হরমোন উৎপাদন করে। আচ্ছা, তারপর দেখো থাইরয়েডে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? কারণ থাইরয়েডের কোনো নালী নেই, সরাসরি রক্তে থাইরয়েড হরমোন নিঃসরণ করে, এর জন্য আর কি, এটা হচ্ছে মূল কথা। তারপর দেখো এখানে পুরা অধ্যায় কিন্তু শেষ। এখন অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, ওগুলোর অ্যান্সার দেখা দিচ্ছে। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, কোষ কাকে বলে? কোষ কাকে বলে এটা তো আমরা একদম প্রথমে আলোচনা করেছিলাম, একদম প্রথমে। প্লাস্টিডের কাজগুলো কি কি? বর্ণ রক্ষা করা, খাদ্য সঞ্চয় করা, প্রোটিন এবং লিপিড সংশ্লেষণ করা। টিস্যু এবং অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও। এক বা একাধিক টিস্যু নিয়ে একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজের জন্য অঙ্গ গঠিত হয়, তাই না? অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি? হরমোন নিঃসরণ করে, দেহের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে সমস্ত শক্তি উৎপন্ন হয়। রক্তের কাজ কি? রক্ত দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পুষ্টি, হরমোন এবং বজ্র পদার্থ পরিবহন করে, এরকম কাজ করে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, একটু বড় প্রশ্ন। কি করতে হবে? চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। তো মাইটোকন্ড্রিয়াতে কি আছে? ঝিল্লি রয়েছে, হ্যাঁ, বাইরের ভিতরে ঝিল্লি, ক্রিস্টি, তারপরে ম্যাট্রিক্স, ডিএনএ, রাইবোজোম এগুলা। এই যে দেখো, এটা হচ্ছে কি চিত্র সহ আঁকতে বলছে, তাই এটা হচ্ছে চিত্র। তোমরা এভাবে সুন্দর করে অঙ্কন করবা। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের স্নায়ুকলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো। যেমন সংবেদী নিউরন, উদ্দীপনা গঠন হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, কাজ হচ্ছে বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে। মোটর নিউরন, এটা হচ্ছে সাড়া বহন করে, উত্তেজনায় প্রতিক্রিয়া পৌঁছে দেয়। ইন্টার নিউরন সংযোগ তৈরি করে, সংবেদী এবং মোটরের মধ্যে সংযোগ স্থাপন করে। বিভিন্ন ধরনের প্রাণী কলার গঠন এবং কাজ ব্যাখ্যা করো। যেমন আবরণ কলা, তারপরে সংযোজক কলা, পেশি কলা, টিস্যু কলা, হ্যাঁ, এগুলো কি করে? ঘন সঞ্জীবিত মানে কোষ। তারপরে যে ম্যাট্রিক্স বিচ্ছিদ্র করে, তার মানে এটা হচ্ছে গঠন আর কি। কাজ হচ্ছে দেহ গঠন এবং সুরক্ষা করে, ঠিক আছে। এই পাশে কাজ উল্লেখ করলাম। আর এগুলো তো গঠন টঠন তো আমরা আগে আলোচনা করেছি, সেইভাবে আর কি। তারপর দেখো এখানে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন। লাইসোজোমের কাজ কোনটি? জীবাণু ভক্ষণ করা। অ্যামিবা একটি প্রাণী কোষ, কারণ এর কি রয়েছে? এর কারণ অ্যান্সার হবে 1 এবং 3, মানে কেন্দ্রিকার গঠন সম্পন্ন কোষ ঝিল্লি দেখা যায় এটা। তারপর উদ্দীপকের সংগৃহীত অংশটিকে কোন ধরনের টিস্যু বিদ্যমান? এখানে রয়েছে স্ক্লেরেনকাইমা রয়েছে। উদ্দীপকের সংগৃহীত কোষটির অংশটির টিস্যুর বৈশিষ্ট্য কোনগুলা? 1 আর 3, যেমন এটা এবং এটা। 4 নাম্বার আছে সৃজনশীল প্রশ্ন। দেখছো এখানে 4টা সৃজনশীল আছে, এটা মনে আছে? এম এবং এন জিনিসটা। প্লাজমা লেমা কি? এইগুলোর অ্যান্সার আমরা এক একটা করি। দেখো প্রথম প্রশ্ন আছে প্লাজমা লেমা কি?
প্লাজমা হলো কোষের আধা পারগম্য বহিঃঝিল্লি যা দ্রব্য আদান প্রদান নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে প্লাজমা বলা হয়। তো প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন, এটা আছে খ নম্বর প্রশ্ন। প্লাস্টিড বিভিন্ন ধরনের রঞ্জক থাকে, যেমন সবুজ, ক্লোরোফিল, লাল এবং হলুদ জন্য ক্যারোটিনয়েড এরকম। কোষকে নির্দিষ্ট রং প্রদান করে, ক্লোরোফিল সূর্যকে শোষণ করে, সালোক সংশ্লেষণ করে, এজন্য এটাকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয়। এরপরে জীব জগতের জন্য এম চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন? এম চিহ্নিত অংশটা দেখো, এম চিহ্নিত এই অংশটার নাম কি? একদম আমরা প্রথমে পড়ছিলাম তাই না, সেন্ট্রোসোম নাকি? তো এটা না, এটা কাজ কি দেখো, এটা কাজ হচ্ছে না মানে নিচেরটা আর কি, এন তো নিচেরটা, এন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষণে সাহায্য করে, তারপরে অন্যান্য যে ইয়াগুলো আছে তাই না, এরা কি করে? সালোক সংশ্লেষণে খাদ্য এবং অক্সিজেন তৈরি করে। এই খাদ্য সরাসরি বা পরোক্ষভাবে সব জীব জন্য দরকারি হয়। অক্সিজেন জীব জগতে, অক্সিজেন যদি না থাকতো তো আমরা তো মারা যেতাম। 2 নম্বর প্রশ্ন আছে, এম চিহ্নিত অংশটির অনুপস্থিতি জীবদের কি ধরনের সমস্যা হয়? এই যে এম চিহ্নিত অংশটা, এটা সেন্ট্রোসোম, এটা যদি না থাকে তাহলে কি হবে? বিভাজনের সময় এটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, না থাকলে তো হবে না। উপস্থিত না থাকলে কোষ সঠিকভাবে বিভাজিত হবে না, নতুন কোষ তৈরি না হলে বা বিলম্ব হবে, বৃদ্ধি বা টিস্যু পুনর্গঠনে ব্যাহত হবে, জীবদের স্বাভাবিক বৃদ্ধি গঠনে বিঘ্ন হবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, তোমাদের বইয়ের প্রশ্ন এগুলো কিন্তু। পেশি কি? স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে, এগুলোর আনসার করি। তার আগে দেখো চিত্রে এর যে কিউ, এটা হচ্ছে সঙ্গী কোষ, আর বি এর ভিতরে রয়েছে দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পেশি কি? পেশি টিস্যু হলো এমন একটি টিস্যু যা সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের গতি এবং চলাচল নিয়ন্ত্রণ করে। স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে? স্কেলিটাল টিস্যু হাড় গঠন করে এবং এসব হাড় দিয়ে খুলির কাঠামো নিয়ন্ত্রণ করে। খুলি মস্তিষ্ককে ঘিরে রাখে এবং একে বাহ্যিক আঘাত, চাপ এবং কম্পনের মতো ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এরপর দেখো এই যে এখানে চিত্রে চিহ্নিত অংশটির ওইরূপ অবস্থানের কারণ কি? দেখো কিউ চিহ্নিত অংশটা তাই না, এই যে কিউ চিহ্নিত, এই যে এটা তো সঙ্গী কোষ, এখানে কেন অবস্থান করতেছে? দেখো এটার অ্যান্সার আছে এটা, যে চিত্রের সঙ্গী কোষ চিহ্নিত অংশটির ওইরূপ অবস্থানের কারণ হচ্ছে সঙ্গী কোষ ফ্লোয়েমের চালনী কোষের পাশে থাকে। চালনী কোষে কি নিউক্লিয়াস থাকে না বা অকার্যকর থাকে। তো সঙ্গী কোষ চালনী কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এগুলো হচ্ছে এজন্য এখানে অবস্থান করে। তারপর হচ্ছে এই যে এখানে যে চিত্র এ এবং বি এর মধ্যে কোনটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে নিয়ন্ত্রণ করে? পরিবহন কাজ ছাড়াও নিয়ন্ত্রণ করে, তার মানে কি? দেখো চিত্র এ তো দেখছি যে চিত্র এ তো ফ্লোয়েম তাই না, ফ্লোয়েম টিস্যু আর তরল যোজক টিস্যু হচ্ছে এটা। এখন ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন ছাড়াও হরমোন কোষ সংকেত পরিবহন করে, উদ্ভিদের ক্ষতস্থানে দ্রুত পুষ্টি পাঠিয়ে টিস্যু পুনর্গঠন করে, প্রতিরক্ষামূলক রাসায়নিক কাজ করে। আর তরল যোজক টিস্যু যেটা আমাদের শরীরে থাকে বা প্রাণীদের শরীরে থাকে, এরা কি করে? শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে কি করে কাজ করে, প্লেটলেট রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, হরমোন পরিবহনের মাধ্যমে বিভিন্ন অঙ্গের সঙ্গে সমন্বয় সাধন করে, এই কাজগুলো এটা করে তাই না এগুলো। তো আলহামদুলিল্লাহ আমরা পুরো অধ্যায়টা অনশর্ট ক্লাসের মাধ্যমে শেষ করে ফেললাম। এই ক্লাসটা যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে 100% সবকিছু কমন পাবা, সিকিউ, এমসিকিউ, তারপরে এসকিউ, সবকিছু কমন পাবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করে দিও। আর তোমরা যারা যে ধর্মে তারা নিজ নিজ ধর্ম পালন করবা, ঠিক আছে, সবসময় ভালো মানুষের সাথে মিশবা, পরিবারের কাজে অবশ্যই পিতামাতা বা হচ্ছে পরিবারে যারা রয়েছে গুরুজন তাদেরকে সাহায্য সহযোগিতা করবা, তাদের কথা মেনে চলবা, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জীবনটাও সুন্দর হবে, রেজাল্টটাও সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।